আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা আমাদের নির্ধারিত সময়ে আমাদের এই ওয়েবিনারটা শুরু করতে পারছি। ইতিমধ্যে আমাদের সাথে আ বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, প্রায় ১২ জনের মতো। তো আমরা আমাদের নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ আমাদের ওয়েবিনারটি শুরু করছি। বাকিরা ততক্ষণে জয়েন করতে থাক। আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। তো ১ম এই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হাসান আব্দুল্লাহ। আমি টেকনিক্যাল লিড হিসেবে বর্তমানে কর্মরত আছি ব্রেইন স্টেশন 23 লিমিটেডে। আমার বর্তমান প্রজেক্ট হচ্ছে মাইজিপি। গ্রামীণফোনের হেড অফিসে আমাদের অফিস করতে হয়। তো মাইজিপির অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমি কাজ করি। আর পাশাপাশি মেগামাইন্ডস লার্নিং এটা আমাদের একটা উদ্যোগ। তো আমরা জবের পাশাপাশি আ বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন, বিভিন্ন টেকনিক্যাল ওয়ার্কশপ, সেমিনার এই বিষয়গুলি আমরা এরেঞ্জ করার চেষ্টা করে থাকি। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু অন-সাইট এবং অনলাইন প্রোগ্রাম এবং কিছু মেন্টরিং প্রোগ্রাম তারপরে আ কিছু রেকর্ডেড কোর্স এরকম বেশ কিছু প্রোগ্রাম আমাদের অলরেডি আছে। তো আমাদের মেগামাইন্ডস লার্নিং এর একটা প্ল্যাটফর্ম আছে। সেখানে আমাদের আ কিছু অ্যাডভান্স লেভেলের আ টপিক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। বিশেষ করে Laravel বা PHP র বিভিন্ন ফ্রেমওয়ার্ক নিয়ে এবং Android এরও সেখানে কিছু আ প্রি রেকর্ডেড কোর্স রয়েছে। এছাড়া আমাদের OOP র উপর একটা কোর্স ছিল। আ যেটা আমাদের লাইভ কোর্স ছিল অনলাইনে। আর QA এই টপিকটার উপর এটা আমাদের আসলে ১ম আয়োজন এবং আমাদের প্ল্যান আছে ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা আ QA এর এই যেই আলাদা একটা আ মার্কেট প্লেস বলতে পারি, একটা মার্কেট, একটা ইন্ডাস্ট্রি বলতে পারি যে QA মার্কেটটা নিয়েও আমাদের সামনে বেশ কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। অলরেডি আমরা কিছু অন-সাইট প্রোগ্রামেরও প্ল্যান করছি। যেখানে দিনব্যাপী সেমিনার বা ওয়ার্কশপ এই টাইপের বিভিন্ন ইভেন্ট আসলে আগামীতে হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যেসব জায়গাগুলিতে আমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজের ক্ষেত্রে ল্যাকিংস আমরা বোধ করি, সেসব জায়গাতে আমরা আসলে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করি। তো আ এই ছিল মোটামুটি আমাদের মেগামাইন্ডস লার্নিং সম্পর্কে আ একটা ইন্ট্রোডাকশন। তো আমি আজকের আমাদের যে গেস্ট আ উম আখতার হামিদ সাইমন। আখতার হামিদ সাইমনের কাছে চলে যাব। আ সাইমন হচ্ছে আমার সাথে মাইজিপি অ্যাপে ও SQA হিসেবে কর্মরত ছিল বেশ কিছুদিন। তো এখন বর্তমানে ওর প্রজেক্টটা চেঞ্জ হয়েছে। তো সে খুব ভালো একজন QA রিসোর্স আমার দেখা মতে। এমন অসাধারণ, অসাধারণ সব বাগ আ প্র আ দিত আমাকে আরকি যখন আমরা এক টিমে ছিলাম। তো এটা আসলেই মানে খুব প্রশংসা করার মতো। তো আ আখতার হামিদ সাইমনের কাছে চলে যাচ্ছি। আ আ হামিদ, তুমি যদি তোমার মাইক্রোফোন এবং ক্যামেরা ওপেন করে আ তোমার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দাও। এরপর আমরা আস্তে, আস্তে আমাদের মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আ আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ফার্স্ট অফ অল আমি হচ্ছে আক্তার আমির সাইমন। আমি হচ্ছে কারেন্টলি হচ্ছে ব্রেইন স্টেশন 23 তে এজ এ এসকিউ ইঞ্জিনিয়ার হিসাবে আছি। আমি প্রিভিয়াসলি যে প্রজেক্টে কাজ করা হয়েছে আমার, সেটা হচ্ছে আমাদের মাইজিপি অ্যাপ, ওয়ান অফ দ্যা লার্জেস্ট অ্যাপ। এছাড়াও আমি হচ্ছে আমার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ব্যাংকিং সিস্টেম, ফরেন ট্রেড অ্যান্ড সুইফট মিডলওয়্যার এইসব জিনিস নিয়ে আমার কাজ করা হয়েছে। আর এছাড়াও হচ্ছে আমি কিউএ এর যে বেসিক কিছু কোর্স নেয়া হতো, আমার একটি নিজস্ব একটা প্ল্যাটফর্ম কিউমন থেকে। আর আজকে মেগামাইন্ড এর মতো একটি প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। I am so much grateful. আ দ্যাটস ইট। এই হচ্ছে আমার শর্ট করে যদি ইন্ট্রোডাকশন বলি। ওকে, থ্যাংক ইউ হামিদ। আমাদের সাথে আমাদের কো-হোস্ট হিসেবে আরেকজন আছেন শাহরিয়ার ভাই এবং মেগামাইন্ডস এর আ কো-ফাউন্ডার আহমেদ শামীম হাসান শাওন ভাই। আ শাওন ভাই আছেন, শাহরিয়ার ভাই আছেন। শাহরিয়ার ভাই, আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
আমার কথা আহ, শোনা যাচ্ছে না? জি জি ভাই, আপনার কথা এখন শোনা যাচ্ছে। তো আপনার যদি ছোট্ট করে একটা ইন্ট্রো দিতেন, কারণ আমরা সবাই মিলে তো মেইনলি আজকে আলাপ আলোচনা করব। তো সবাই কানেক্ট করতে একটু সহজ হতো। আচ্ছা, আমি শাহরিয়ার হোসেন। আমি ব্রেন স্টেশনে আছি অলমোস্ট ২ বছর এখন সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আ এখন MyGP অ্যাপেই কাজ করতেছি লাস্ট ২ বছর ধরেই। এর আগে হচ্ছে Audacity IT সলিউশন নামে একটা কোম্পানিতে ছিলাম। ওখানে বেশ কিছু অস্ট্রেলিয়ান ফরেন প্রজেক্টে কাজ করেছি। সাথে, সাথে দেশীয় কিছু প্রজেক্টে কাজ করেছি। এর আগে একটা হেলথ টেক কোম্পানিতে ছিলাম। সেখানেও বেশ কিছু গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এ কাজ করা হয়েছে। মানে ওগুলার অ্যাপ অ্যান্ড ওয়েব রিলেটেড আরকি কাজ করা হয়েছে আরকি। তো এই তো এই হচ্ছে আমার সম্পর্কে। এখন MyGP অ্যাপেই কাজ করতেছি মেইনলি। MyGP অ্যাপের বিভিন্ন টিম লিড অ্যান্ড আদার যে যা আছে, সাথে, সাথে টেস্টিং রিলেটেড যা আছে এগুলাই করতেছি আরকি। ওকে, গ্রেট। থ্যাংক ইউ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমরা আস্তে আস্তে আমাদের আলোচনায় যাই। শাওন ভাইয়া কি আছেন? হ্যাঁ, হ্যাঁ, আছি আমি। ঠিক আছে ভাইয়া, আপনি যদি একটু হুম, আচ্ছা, সালামু আলাইকুম। আমি আহমেদ শামীম হাসান শাওন। আ ইদানিং অনেক বকবক করি অনলাইন অফলাইনে। সো সেই হিসেবে হয়তো অনেকে চিনবেন। আ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি কাহাব বাংলাদেশে। আর এর বাইরে হচ্ছে মেগামাইন্ডস লার্নিং এর সাথে আছি। হাসান অলরেডি মেগামাইন্ডস লার্নিং সম্পর্কে অনেক কিছু বলছে। সো আর ওইদিকে গেলাম না। হ্যাঁ, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি সংক্ষেপে শেষ করি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাহাব বাংলাদেশে আছি। আর এর বাইরে মেগামাইন্ডস লার্নিং এ আপাতত সময় দিচ্ছি। আমরা বিভিন্ন রকম আ উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। হাসান অলরেডি এগুলো বলছে। তো সেগুলোর কারণে হয়তো আপনাদের সাথে বিভিন্ন সময় কানেক্ট করার সুযোগ হবে। কথা বলার সুযোগ হবে আরকি। তো আজকে সবাই যেটার জন্য ওয়েট করতেছেন, আজকের সেশন। ইনশাআল্লাহ আমরা তাহলে ওইদিকে আগাই। বাকি সেশন চলাকালীন সময় আমরাও হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ইনপুট দেওয়ার চেষ্টা করব বা আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। আমরা যেভাবে চিন্তা করছিলাম যে শুরুর দিকে আমরা কিছু আ মানে QA রিলেটেড যে ক্যারিয়ার পাথ বা ক্যারিয়ার গাইডলাইন এই বিষয়ে আমরা একটু কথা বলতাম। কারণ রেজিস্ট্রেশন ফর্মে আমরা দেখলাম যে আ মানে বেশ কিছু একদম ফ্রেশ গ্র্যাজুয়েট পার্টিসিপেন্ট আমাদের এখানে মানে জয়েন করেছেন। এবং এমনও আছেন যে যারা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন এরকম পার্টিসিপেন্ট আছেন। আবার QA হিসেবে কাজ করছেন এরকম পার্টিসিপেন্ট আছেন। তো আমরা যদি একটু ক্যারিয়ার গাইডলাইন এর ওই জায়গাটাতে আসি বা ক্যারিয়ার হিসেবে আসলে SQA টা কেমন? এই পার্টটা ১ম পার্টটা হয়তোবা যারা অলরেডি কাজ করছেন তাদের জন্য একটু বোরিং হতে পারে। আ তো যারা ফ্রেশ তাদের জন্য আরকি এই হয়তোবা আমরা ৫-১০ মিনিট একটু কথা বলব। তো হামিদ, তুমি যদি এই জায়গাটাতে আমাদেরকে একটু আ বলতা যে আ এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে SQA এই ক্যারিয়ারটা আসলে কেমন? এখানে কাজের অপরচুনিটি কিরকম আছে? এটা হইতে হলে কি, কি আমার আগের থেকে জানা থাকতে হবে? এই বিষয়গুলো নিয়ে যদি তুমি কিছু বলতা। ফার্স্ট অফ অল আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির যদি পার্সপেক্টিভ এ আমি বলি, আমাদের কিউ এর ক্যারিয়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ ভালো পজিশনেই আছে। আ কারণ হচ্ছে একটা সহজ হিসাব, যতদিন সফটওয়্যার থাকবে, সফটওয়্যারে বাগ থাকবে। আর বাগ থাকা মানেই আসলে কিউ এর নিডটা ততদিনই থাকবে। আর যদি আপনার এসকিউ এর যদি আমি ইনিশিয়াল লেভেলে ক্যারিয়ারের প্রিরিকুইজিট এর কথা বলি, একজন এসকিউ কে আসলে আমাদের যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বা ইউএস এর যে প্রজেক্টের পার্সপেক্টিভ এ আমাদের কিছু স্কিল থাকা প্রয়োজন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল স্কিল, আপনি কিভাবে বাগটা আইডেন্টিফাই করবেন। এছাড়া হচ্ছে এসকিউ এর যে বেসিক গুলা প্রয়োজন হয়, যেমন ম্যানুয়াল টেস্টিংটা কি, কিভাবে আমাদের টেস্টিং লেভেল অনুসারে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিংটা করতে হয়, এটা জানা। এর সাথে হচ্ছে প্রোগ্রামিং যে নলেজটা থাকাটা কারেন্ট সিচুয়েশন এ খুব ইম্পোর্টেন্ট। কারণ আমরা যদি এসকিউ এর কথা চিন্তা করি, আমরা তো শুধুমাত্র এমন না যে ম্যানুয়াল টেস্টিং এ শুধু ফ্রন্ট এন্ড পার্ট নিয়েই কাজ করা হয়। এমন না। আমাদের ব্যাক এন্ড পার্ট নিয়েও কাজ করা হয়। আমাদের ডিবি টেস্টিং করতে হয়, এপিআই টেস্টিং করতে হয়। আমাদের অটোমেশন করতে হয়। সো এসকিউ ক্যারিয়ারের জন্য এট লিস্ট প্রোগ্রামিং বেসিক যে নলেজটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যদি ডাবল ওপির কনসেপ্ট এর নলেজটা থাকে, ওইটা আসলে বেটার। আর বাংলাদেশে যদি আমি ক্যারিয়ার ল্যাডারটা বলি, এস ইউজুয়াল যদি কেউ ক্যারিয়ার ফ্রেশার যারা আছেন, উনারা ইন্টার্ন থেকে শুরু করতে পারেন বা ট্রেনি থেকে শুরু করতে পারেন। তারপর অ্যাসোসিয়েট,
then mid-level QA, senior QA, SQA lead, then eventually project manager, project lead এই পর্যন্ত মোটামুটি হচ্ছে একদম অর্গানাইজেশনের যে টপ লেভেল যেটা থাকে ওইটাতেও ইনশাআল্লাহ পৌঁছানো যায়। তো আই থিংক আমি সহজ ভাষায় বললে এসকিউ এর ক্যারিয়ার পাথ বাংলাদেশের পার্সপেক্টিভ বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ এ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে হামিদ বা শাহরিয়ার ভাই, আ যে আমরা তো এখন আসলে মানে দেখতেছি যে একটা অটোমেশনের জয়জয়কার বা বড় একটা অ্যাপ্লিকেশন হলে সেখানে আসলে অটোমেশনটা মাস্ট। তো এরকম অটোমেশনটাকে তো আমরা আসলে এনকারেজ করি। তো এই অবস্থায় ম্যানুয়াল টেস্টিং বা এসকিউএ দের আ আসলে ক্যারিয়ার নিয়ে কি চিন্তিত হওয়ার কোনো বিষয় আছে কিনা? আ আসলে ভাইয়া প্রযুক্তির সাথে সাথেই তো আমাদের আসলে ইমপ্রুভ টা করতে হবে। আমাদের ম্যানুয়াল টেস্টিং এর পাশে ফিউচারের যদি আপনি কেরিয়ার যদি গোল বলেন বা আপনি ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করে চলার জন্য অবশ্যই অটোমেশন স্কিলটা খুব দরকার। কারণ আপনি একটা সার্টেন টাইম পরে হচ্ছে আপনার আ এসকিউএ লিড হতে হবে বা আপার পজিশনে যেতে হবে। ওই ক্ষেত্রে আপনার যদি সিস্টেম আর্কিটেকচার বা হচ্ছে ম্যানুয়ালের সাথে সাথে অটোমেশন নলেজ টা থাকে, ওই ক্ষেত্রে আপনার কেরিয়ার গ্রোথ টা হবে। এখানে আমি একটু এড করি। সেটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে ২ টাই আসলে ইম্পোর্টেন্ট। মানে ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন ২ টাই ইম্পোর্টেন্ট। মানে আমরা আসলে কোনটাকে রেখে কোনটাকে মানে বাদ দিতে পারব না। যে এখন হয়তো কেউ চিন্তা করতেছে যে এখন হয়তো অটোমেশন এর সময় আসছে, সবাই অটোমেশন এ ফোকাস করবে। বাট দ্যাট ডাজন্ট মিন যে ম্যানুয়াল যারা করতেছেন তাদের আসলে কোনো ভ্যালু নেই। ২ টার ক্ষেত্রেই আসলে ভ্যালু আছে। আ ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট আসলে আমাদের ওই মানে কোনটার প্রজেক্টের ডিমান্ড অনুযায়ী আসলে এটাকে ইম্পোর্টেন্স দিতে হয় আরকি। সো যেমন ধরেন যে সকল প্রজেক্টে অনেক বেশি চেঞ্জ হয়। মানে প্রতিদিন দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেসব প্রজেক্টে কিন্তু আপনি চাইলেও অটোমেশন করতে পারবেন না। সো সেসব প্রজেক্টে আপনার দেখা যাচ্ছে যে অটোমেশন করতে গেলে এগুলো খুবই কস্টলি অটোমেশন হয়ে যায়। সো অটোমেশন যখন এটা ডিপেন্ড করবে যে আপনার আসলে প্রজেক্টের উপর যে আপনি প্রজেক্টটাকে কিভাবে ম্যানেজ করবেন। সো প্রজেক্ট যেভাবে ম্যানেজ করবেন সেই অনুযায়ী আপনার ডিসিশন নিতে হবে যে আপনি প্রজেক্টটাকে অটোমেশন করবেন নাকি আপনি হচ্ছে এটাকে ম্যানুয়াল দিয়ে ইউজ করবেন। সো এটা আসলে অবশ্যই অটোমেশনের নলেজ থাকতে হবে। সেটা সেটা ম্যান্ডেটরি। আস্তে, আস্তে যখন মানে যত বড় হবেন তত আস্তে, আস্তে অটোমেশনের নলেজ রাখতে হবে। বাট এমন চিন্তা করে আমরা না করি যে আসলে অটোমেশন থাকলে আমরা ম্যানুয়ালের যারা আছে তাদের কোনো ভ্যালু নাই বা ম্যানুয়াল যারা করতেছি তারা অটোমেশন আমরাই সব করতেছি। এরকম আসলে কোনো ভ্যালু নেই। ২ টাই ইম্পোর্টেন্ট আরকি। আ ওকে। আমাদের অনেকের মধ্যে হয়তোবা এরকম একটা চিন্তা থাকতে পারে যে, আ আমার হয়তোবা প্রোগ্রামিং করতে ভালো লাগে না। আ বা আমি আসলে আ কোড করতে আমার পছন্দ না। ঠিক আছে? তাহলে আমি কিউএ হিসেবে আমার ক্যারিয়ার শুরু করতে পারি কিনা? তো এই জায়গাটাতে যদি আপনাদের এক্সপেরিয়েন্সটা বলেন যে, আপনারা তো হয়তোবা ম্যানুয়াল টেস্টিং করতেছেন, আবার অটোমেশন করতেছেন। অটোমেশনে আসলে কি পরিমাণ কোড লিখতে হয়? কতটুকু কোডিং নলেজ দরকার? আ হামিদ অলরেডি কিছু জিনিস শেয়ার করছেন। আ বাট যারা আসলে সিরিয়াসলি এই আ জায়গাটাতে ফোকাস করতে চান, তো তাদের জন্য হয়তোবা এই জায়গাটা একটু ভ্যালু এড করবে। আচ্ছা। আ যদি আমি নিজের ক্যারিয়ার পার্সপেক্টিভ টাই বলি, আমি যখন ক্যারিয়ার শুরু করছিলাম, আমারও আসলে প্রোগ্রামিং এর যে বেসিক নলেজটা ঐরকম ছিল না। আমিও আমার ম্যানুয়াল টেস্টিং এর জন্য বেসিক থিওরিটা অ্যানালিটিক নিয়েই কাজ করা হয়েছে। বাট আ প্রোগ্রামিং এর কথা যদি বলি অটোমেশন এর জন্য, আপনার ক্যারিয়ারের যদি আপনার বেসিক যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টটা ওই নলেজটা আসলে থাকাটা প্রয়োজন। আর কেরিয়ার স্টার্ট এর জন্য I থিংক আপনার আসলে theoretical analytical টা খুব ইম্পোর্টেন্ট। আর এর সাথে হচ্ছে আমাদের যে টেস্ট যেই ডকুমেন্টেশন গুলা থাকে, যেমন টেস্ট কেস, টেস্ট রিপোর্ট বা বাগ রিপোর্ট, টেস্ট প্ল্যান এইসব আপনার ডকুমেন্টের নলেজটাও খুব ইম্পোর্টেন্ট। আর কোডিং তো আসলে ভাইয়া হচ্ছে আস্তে, আস্তে যা আসলে শিখার তো আসলে শেষ নেই। আপনার সময়ের সাথে, সাথে আসলে কোডিং এর নলেজটাও শিখতে হয় SQL। ওকে, ঠিক আছে। আ শাওন ভাইয়া, আপনার কোন পয়েন্ট এখানে এড করার? আমিও তো আজকে আসলে অডিয়েন্স কারণ আমার ট্র্যাক না যেহেতু। সো আমি আজকে আসলে শুনবো মেইনলি। যদি ২-১ জায়গায় মনে হয় যে আমি এড করলে ভালো হয় আমি এড করব ইনশাআল্লাহ।
ওকে, তাহলে আমরা মনে হয় হামিদের যেই স্লাইডটা আছে সেই স্লাইডের দিকে চলে যাই। হামিদ আমাদেরকে একটা ডেমো দেখাবে। আর ইন দ্য মিন টাইম যদি আপনাদের কারো এইটুকু আমাদের আলোচনার উপর কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা হয়তোবা শর্ট ১টা ২টা প্রশ্ন নিতে পারি। আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর হামিদ স্লাইডটা রেডি করতে থাকতে পারে ততক্ষণে। ওকে, আমার ধারণা তেমন কোনো প্রশ্ন নাই। তাহলে হামিদের স্লাইডে চলে যাই আমরা। হামিদ, তাহলে স্ক্রিন শেয়ার দিতে পারো। তুমি মিউট করো হামিদ। আচ্ছা ভাই, আমি স্ক্রিনটা তাহলে শেয়ার দিচ্ছি। হ্যাঁ, শিওর। ওকে। আচ্ছা, আমার স্লাইড কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আহ ওকে। ফার্স্ট অফ অল আজকে আমরা আসলে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ম্যানুয়াল থেকে অটোমেশন টেস্ট প্রসেসটা ইউজ করে কিভাবে এপিআই টেস্টিংটাকে এনহ্যান্স করা যায়, বা আরো শর্ট করে যদি বলি, আমরা কিভাবে হচ্ছে এপিআই টেস্টটা ম্যানুয়াল থেকে অটোমেশনে কনভার্ট করতে পারি পোস্টম্যান ইউজ করে। এটা নিয়েই আসলে আমরা আসলে ডিসকাস করব। আর আমি যদি আমার ইন্ট্রোডাকশন অলরেডি আসলে ভাইয়া বলেও দিয়েছে, আমিও বলে দিয়েছি। সো এই স্লাইডে আসলে তেমন কিছু বলার নেই। আর আজকে আমরা আসলে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, এটা শর্ট করে যদি আমি বলি, আমরা আজকে আলোচনা করব এপিআই কি, আমরা আলোচনা করব ব্যাকএন্ড এন্ড এপিআই টেস্টিংটা কেন ইম্পর্টেন্ট, আমরা কিছু স্ট্যাটাস কোড নিয়ে আলোচনা করব এইচটিটিপিএস এর, আর আমরা যেই টুলটা ইউজ করব পোস্টম্যান সম্পর্কে হালকা জানবো, আর আমরা পোস্টম্যান এর মাধ্যমে কিভাবে আসলে অটোমেশন স্ক্রিপ্ট বা টেস্ট অ্যাসারশনটা করা যায়, ওই টপিকে মোটামুটি চলে যাব। ওকে। আহ ঠিক আছে। আচ্ছা। আহ আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের প্রতিদিনই যদি আমরা চিন্তা করি, আমরা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি, ডেভেলপার বলেন, কিউএ বলেন, একটা কমন টার্ম আমরা প্রত্যেকটা জায়গায় শুনি ইন্ডাস্ট্রিতে, এটা হচ্ছে এপিআই। তো আপনাদের মাঝে এখানে অনেকেই আছেন যাদের এপিআই নিয়ে অবশ্য কাজ করা হয়েছে বা এপিআই নিয়ে শিখতে চান। তো আমরা শুরুতে আসলে শর্ট করে এপিআই সম্পর্কে বলবো। ওকে। আচ্ছা, এপিআই শর্ট ফর্ম হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আমি যদি সহজ ভাষায় বলি, আমাদের এপিআই হচ্ছে এমন একটি মেসেঞ্জার বা এমন একটি কমিউনিকেটর যা আমাদের বিভিন্ন যদি ডিফারেন্ট যেই সিস্টেম আছে বা অ্যাপ্লিকেশন আছে, এটার মাঝে হচ্ছে কমিউনিকেশনটা করে থাকে। এখন আমি আরো ২ টি উদাহরণ দিব, তাহলে আই থিংক এপিআই সম্বন্ধে সবার ক্লিয়ার হয়ে যেতে পারে যারা ফ্রেশার আছেন। আ আমরা এখানে যে ওয়েবিনারে আমরা একেকজন একেক অঞ্চলের আছি। যেমন কেউ আছে চট্টগ্রামের, কেউ আছে সিলেটের, কেউ আছে নোয়াখালীর, কেউ আছে কুমিল্লা। কিন্তু আমরা এখানে কি করছি? একটা কমন আ যে ভাষা, বাংলা ভাষা, এটা ইউজ করে এখানে কমিউনিকেট করছি। দ্যাটস মিন হচ্ছে আমাদের হচ্ছে কথা বলার ওয়ে ভিন্ন হতে পারে, বাট আমাদের কথা বলার যেই প্রটোকল বা ডাটা স্টোরিং এর যে প্রটোকল বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, এটার জন্য আমরা কমন যেই ভাষাটা বাংলা শুদ্ধ ভাষা, এটা ইউজ হচ্ছে। এপিআই এর ক্ষেত্রেও সেম একই রকম। আমাদের একটা এপিআই এর একটা সফটওয়্যার সিস্টেমের বিভিন্ন ধরনের আপনার অ্যাপ্লিকেশন হতে পারে। একটা হতে পারে আপনার ব্যাকএন্ড এর আ সার্ভারের কিছু সেটআপ, কিছু হতে পারে ফ্রন্ট এন্ড এর সেটআপ। বা এখন আমরা যেমন Teams টাকে ইউজ করছি। Teams এর যদি আমরা চিন্তা করি, আমাদের ব্যাকএন্ড সার্ভারটা পাইথন এ আছে। আর আমাদের মনে করেন ফ্রন্ট এন্ডটা আছে আমার আ Angular এ আছে। তো এখন এপিআই যেই জিনিসটা কাজ করে, আমাদের কিছু প্রটোকল এবং ডাটা সেট করে রাখে, যেটার মাধ্যমে আমাদের ব্যাকএন্ড আমাদের ফ্রন্ট এন্ড এর সাথে কমিউনিকেট করে। কারণ এমন না যে আমাদের আ আমাদের ব্যাকএন্ড সার্ভার সবসময় একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের বা নির্দিষ্ট প্রটোকলেরই থাকবে। একেক সময় একেকটা হতে পারে ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে। তো এপিআই হচ্ছে এক কথায় হচ্ছে আমাদের আ প্রটোকল বা হচ্ছে ডাটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশনটা করে থাকি। আর আমাদের যদি
আমরা যে যত ধরনের আমরা অনেকেই তো মোটামুটি ফুড অর্ডারিং অ্যাপ বলেন, Teams বলেন, Meet বলেন সবগুলা হচ্ছে আমাদের frequently ইউজ করা হচ্ছে। সবকিছুই সব অ্যাপ্লিকেশনই আসলে কোনো না কোনোভাবে এপিআই এর মাধ্যমে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আর ডিবির মাঝে কমিউনিকেশনটা করে রাখে। তো এটা হচ্ছে শর্ট করে যদি আমি এপিআই নিয়ে বলি। আর আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে আসলে অনেক ধরনের এপিআই থাকে। যেমন এখানে আমি মেনশন করে রেখেছি ওপেন এপিআই, পার্টনার এপিআই, রেস্ট এপিআই, সোপ এপিআই। আমরা আজকের সেশনে চেষ্টা করব ২ টা রেস্ট এপিআই ইউজ করে কিভাবে অ্যাসারশনটা করা যায় ওইটা বোঝার। আর এপিআই টেস্টিং এর জন্য আমাদের অনেক ধরনের টুল আছে। পোস্টম্যান বলেন, রেস্ট এশিওর বলেন, সোয়েগার, জেমিটা বিভিন্ন টুল আছে। বাট আমরা আমাদের সেশনে চেষ্টা করব পোস্টম্যানটাকে ইউজ করার। কারণ পোস্টম্যান হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইউআই টাও হচ্ছে খুব ইজি। আর পোস্টম্যান আরো বেনিফিট আছে। যখন আমরা পোস্টম্যান সম্পর্কে আলোচনা করব, আ তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমার যদি শর্ট করে যদি বলি এপিআই নিয়ে। তো এই নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চন থাকে আপাতত চ্যাট বক্সে দিয়ে রাখেন। আমরা যখন কিউএন এর সেশনটা হবে আমরা চেষ্টা করব আনসার গুলা দেওয়ার জন্য। ওকে। আর নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে আপনার ব্যাক এন্ড টেস্টিং। আ তো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেমন ফ্রন্ট এন্ড টেস্টিংটা যেমন খুবই ইম্পোর্টেন্ট। ফ্রন্ট এন্ড ইউআই লেভেলের যে টেস্টিংটা থাকে ফাংশনাল টেস্টিং, সেম একইভাবে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ব্যাক এন্ড টেস্টিংটা খুব ইম্পোর্টেন্ট। ব্যাক এন্ড টেস্টিং বলতে আমাদের সার্ভার সাইডে যে কম্পোনেন্ট থাকে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা হতে পারে ডাটাবেস, এটা হতে পারে এপিআই, এছাড়া বিভিন্ন সার্ভার। এটার টেস্টিংটা খুব ইম্পোর্টেন্ট। এটার মেইন রিজনটা কি? আমরা হচ্ছে যদি আপনি সফটওয়্যারের বা কোনো একটা ফিচারের রিলিজের কথা চিন্তা করেন, বাই ডিফল্ট আমাদের ১ম এ ব্যাকএন্ডটাকে রেডি করতে হয়। ব্যাকএন্ড পার্টটা যদি আমাদের ঠিক থাকে, দেন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটাকে ইন্টিগ্রেট করা হয়। তো আমাদের ব্যাকএন্ড টেস্টিংটা কেন ইম্পোর্টেন্ট? কারণ আমরা ব্যাকএন্ড টেস্টিং এর মাধ্যমে আমাদের যে এপিআই বলেন বা ডিবিতে আমরা যেই রেসপন্সটা আমাদের আসা উচিত বা যেই হচ্ছে ডাটাটা এড হওয়া উচিত বা ফিচারের একটা ইউআই ছাড়া যে ফিচারের যে ইন্ডিভিজুয়াল মডিউল গুলা ইন্টিগ্রেট করলে ঠিকভাবে কাজ করছে কিনা, এটা আমরা চাইলে এপিআই টেস্টিং এর মাধ্যমে ইজিলি এপিআই বলতে কি ব্যাকএন্ড টেস্টিং এর মাধ্যমে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। আর ব্যাকএন্ড টেস্টিং এ আরেকটা বড় হচ্ছে ইম্পোর্টেন্স হচ্ছে কি বিজনেস লজিক। কারণ আমরা আসলে এপিআই বানাচ্ছি কোনো না কোনো বিজনেস লজিক এর উপরে বেস করে। আমরা যেমন মাইজিপি অ্যাপে যখন আমার কাজ করা হতো, মাইজিপি অ্যাপে প্রতি মাসে যে রিলিজে আমাদের অনেক ধরনের বিজনেস লজিক থাকতো। তো ওই বিজনেস লজিক অনুসারে আমাদের ব্যাকএন্ডে অনেক চেঞ্জেস আসতো। এখন আমরা কি করা হতো? আমরা আগেই হচ্ছে ব্যাকএন্ড পার্টটা আমরা টেস্ট করে ফেলতাম। যেন হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ডাটা যেগুলো আমাদের আসা উচিত এক্সপেক্টেড ওয়েতে ওই ডাটাগুলা যেন ফ্রন্ট এন্ডে সঠিকভাবে রিফ্লেকশন করে এই কারণে। আর ব্যাকএন্ড টেস্টিং এর আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ব্যাকএন্ড এপিআই এর যে পারফরম্যান্সটা থাকে, এপিআই লোড হতে কেমন সময় লাগছে, কি পরিমাণ রেসপন্স লাগছে বা ডিবি তে আমরা যখন একটা সাইন আপ পেজের কথাই চিন্তা করেন, আমরা যখন সাইন আপে ডাটা দিচ্ছি, ওই ডাটাগুলা ডিবিতে স্টোর হচ্ছে কিনা, ডিবি থেকে ডাটা আপডেট হচ্ছে কিনা এই সবকিছুই আমাদের আসলে ব্যাকএন্ড টেস্টিং এ ইম্পোর্টেন্ট হয়ে কাজ করে। জি। এই পার্টিকুলার পয়েন্টে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে একটু চ্যাট বক্সে। আহসান ভাই আমাকে জানায়েন যদি চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, সিউর আমি আছি অথবা আচ্ছা কেউ ঠিক যদি আছে। হ্যান্ড রেইজ করে সেক্ষেত্রে জি। আমরা হ্যান্ড রেইজটাও নিতে পারি। আচ্ছা। ওকে। আমি আগের স্লাইডেই মোটামুটি আপনার বিস্তারিত বলে ফেলেছিলাম ব্যাকএন্ড টেস্টিংটা কেন ইম্পোর্টেন্ট। আর ব্যাকএন্ড টেস্টিং এর মেইন ইম্পোর্টেন্স টাই হচ্ছে আমাদের যে ডাটা ভ্যালিডেশন। কারণ আমাদের বেসিক্যালি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমাদের ক্লায়েন্ট সার্ভারের যে কমিউনিকেশন বিভিন্ন ডাটা এবং প্রোটোকল এটার ইউজ করেই হচ্ছে। তো আমাদের যে আমরা ডাটা গুলা হচ্ছে আ কোনো একটা আ রিকোয়েস্ট এর মাঝে ডাটা আমরা আ দিচ্ছি। যেমন পোস্ট রিকোয়েস্ট এ আমরা ডাটা দিচ্ছি বা হচ্ছে কোন রিকোয়েস্ট এ ডাটা আপডেট করছি। ওই ডাটা আপডেট হওয়ার সাথে আমাদের যেই সার্ভার সাইড ওইটা আপডেট করছে কিনা, এটাও কিন্তু আমাদের আসলে খুব ইম্পোর্টেন্ট চেক করার জন্য।
তার সাথে হচ্ছে আমাদের ব্যাকএন্ড টেস্টিং বা এপিআই টেস্টিং এর মেইন এপিআই টেস্টিং এর মেইন রিজনটাই হচ্ছে আমাদের যে লজিক যেটা আমরা বিল্ড করা হয়েছে বেসড অন দ্য বিজনেস লজিক, ওইটা ঠিকভাবে কাজ করছে কিনা। আর এপিআই টেস্টিংটা আসলে ইনডাইরেক্টলি আমাদের অনেক কস্ট এফিশিয়েন্সিটা কমিয়ে দেয়। মানে আমাদের যে টাকার ওই যে আমাদের শেষ পর্যায়ে যদি আমরা টেস্টিংটা করি, মানে মনে করেন ফ্রন্ট এন্ডে আমরা বাগ পাওয়ার আগে আমরা এপিআই বা ব্যাকএন্ড টেস্টিং এর মাধ্যমে হচ্ছে আর্লি ডেভেলপমেন্ট স্টেজেই আমরা বাগগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারি। ওই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের যখন এপিআই টা একদম কমপ্লিটলি কিউএ টেস্টেড হয়, ফ্রন্ট এন্ডে ঐরকম বাগ পাওয়া যায় না। তো এছাড়াও হচ্ছে আমাদের এপিআই টেস্টিং এ আমাদের বা ব্যাকএন্ড টেস্টিং এ আমাদের সিস্টেমে কোনো ধরনের সিকিউরিটি ইস্যু আছে কিনা বা কোনো ধরনের এপিআই পারফরম্যান্স স্লো আছে কিনা, ওইটা আমাদের চেক করাটা হয়ে যায়। যেমন আমাদের মাইজিপির মতো অ্যাপ বলেন, বা যেকোনো ধরনের ইউনিভার্সিটির পোর্টাল বলেন, যেখানে আসলে প্রতিদিন মানে কোনো একটা নির্দিষ্ট সময় অনেক বেশি রেজিস্ট্রেশন করতে হয়, বুকিং করতে হয়, বা ট্রেনের যদি রেলওয়ে সেবার অ্যাপটাই বলি, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু পারফরম্যান্সটা খুব ম্যাটার করে। তো ওই ক্ষেত্রে আমাদের এপিআই কি পারফরম্যান্স করছে, হিউজ নাম্বার অফ ইউজার যখন ইনজেক্ট হচ্ছে, ওই চেকটাও আমাদের আসলে খুব ইম্পোর্টেন্ট। এই কারণে আসলে আমাদের ব্যাকএন্ড বা এপিআই টেস্টিংটা খুবই ইম্পোর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমরা আসলে আ এপিআই টেস্টিংটা ওইখানে আরেকটু পয়েন্ট এড করি, তাহলে সবচেয়ে বেটার হবে। আসলে আমরা যখন পোস্টম্যানে যাব, আমরা চেষ্টা করব আসলে অ্যাসারশনটা দেখাতে। আর আমরা যদি আ নরমাল পার্সপেক্টিভ এ বলি, ব্যাকএন্ড টেস্টিংটা যদি আমাদের করতে হয় বা এপিআই টেস্টিং করতে হয়, ওই ক্ষেত্রে আমাদের আ যে এপিআই টা দেয়া হবে বা আমাদের ডিবির যেই ক্রেডেনশিয়াল গুলো আমাদের সাথে শেয়ার করা হবে, আমাদের সবারই উচিত হবে হচ্ছে আ এপিআই এর যে ডাটা সেকশন গুলাতে আমরা ডাটা ম্যানিপুলেট করে দেখা, বা হচ্ছে আমরা যে এপিআই থেকে কোনো ডাটা হিট করেছি, মনে করেন কোনো একটা পোস্ট রিকোয়েস্ট দিয়েছি, ওই পোস্ট রিকোয়েস্ট এর ডাটাটা আমার ডিবিতে আপডেট হচ্ছে কিনা। বা আমরা যদি কোনো একটা ডিলেট রিকোয়েস্ট কল করেছি, ওই ক্ষেত্রে আমাদের ডিবিতে কিভাবে রিফ্লেকশন করছে, আমাদের সার্ভারে যেইভাবে এক্সপেক্টেড ওয়েতে বিহেভিয়ার করা হয় কিনা, ওইটাও হচ্ছে কিনা, ওইটাও আমাদের চেক পয়েন্টে থাকে। আর আচ্ছা, হামিদ, এইখানে আমি একটু জি, ইন্টারাপ্ট করি, সরি। জি, আমরা তো এপিআই টেস্টিং নিয়ে কথা বলতেছিলাম। এইখানে আমার একটা জানার বিষয় হচ্ছে যে জি। অ্যাজ এ কিউএ, এইটা আসলে কিউএ রেসপন্সিবিলিটি কতটুকু, যে আমি এপিআই তে হিট করে এপিআই থেকে আমি ডেটা পাইছি, আমার যে হুম। এক্সপেকটেশন এই পর্যন্তই কি কিউএ এর স্কোপ, নাকি সে আসলে ডিবিতেও চেক করবে যে ডিবিতে আসলে রাইট কলামের বা রাইট সেলে অ্যাকচুয়ালি ডেটাটা ইনসার্ট হইছে কিনা বা আপডেট হইছে কিনা? এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার করতা। আচ্ছা, আমাদের যদি যদি কিউএ পার্সপেক্টিভ এ বলি, আসলে আমরা যখন এপিআই টেস্ট করব, শুধুমাত্র আমাদের আসলে এপিআই হিট করে যে রেসপন্সটা পাচ্ছি, ওইটা চেক করাটা ইম্পোর্টেন্ট না। ওইটার সাথে, সাথে আমাদের মনে করেন হচ্ছে ভাইয়া, আমরা একটা সাইন আপ পেজে একটা এপিআই আছে, পোস্ট এপিআই। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা দিচ্ছি, ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেক কিছু ডাটা দিচ্ছি। তো আমরা যদি এপিআই হিট করার পর একটা রেসপন্স বডি পেলাম, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড। আমরা যে ডাটাটা হিট দেওয়ার সাথে, সাথে আমাদের যে এক্সপেক্টেড ডাটাটা যেখানে স্টোর হচ্ছে, আমাদের যে ডিবিতে স্টোর হচ্ছে, আমাদের অবশ্যই ওই ডিবিতে দেখতে হবে ইউজার রেজিস্ট্রেশন এর যে কলামটাতে ওই ডাটাগুলা আছে কিনা। তো শুধুমাত্র আসলে আপনার এপিআই রেসপন্সটা দেখলেই হবে না। আবার অনেক সময় কি হয়, আমাদের এপিআই গেট রিকোয়েস্ট আমি একটা হিট করেছি, এপিআই আমার রেসপন্স এসেছে। এখন আমার এপিআই রেসপন্স আমার আসার কথা স্ট্রিং এ দেখাচ্ছে আপনার কোনভাবে ইন্টিজার। তো ওই ক্ষেত্রে আমার ডিবিতে আমার কনফিগার করা আছে, ওই ভার্বটা কনফিগার করা আছে আ আ ইন্টিজারের স্ট্রিং এর জন্য। কিন্তু আমার ডাটাটা যে এখানে এসেছে আপনার ইন্টিজারে, ওই ক্ষেত্রে সঠিক ডাটাটা যাচ্ছে কিনা, বা আমি একটা হচ্ছে আ আ ডিলেট রিকোয়েস্টটা আমরা হিট করেছি, ওই ক্ষেত্রে আমার ডিবিতে ওই রিফ্লেকশনটা আসছে কিনা। এমন হলো আমি এপিআই হিট দিলাম ডিলেট রিকোয়েস্ট, ইউজার সাকসেসফুলি ডিলেটেড, এটা আমার রেসপন্স বডিতে আসলো। কিন্তু আমি আবার ওই ইউজারের ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করতে পারছি। দ্যাটস মিন আমার কমপ্লিট সাইকেলটা হয় নাই। আমার পুরা সাইকেলটাই দেখতে হবে। ওকে, নাইস। আচ্ছা।
ওকে। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের যেহেতু এখানে আমরা এপিআই টেস্টিং নিয়ে কথা বলছি, আমাদের বিভিন্ন ধরনের HTTPS স্ট্যাটাস কোড নিয়ে আসলে আমাদের কাজ করতে হয়। তো আমরা এখানে শর্ট করে আমি চেষ্টা করেছি যে স্ট্যাটাস কোড আমাদের ইউজ হয় ওগুলাকে শর্ট করে রাখতে। যেমন আমাদের যদি একটা স্ট্যাটাস কোড যদি সাকসেস এর জন্য 200, আমাদের যদি কোনো একটা রিডাইরেকশন ইস্যুটা হয়, মানে আমাদের মানে একটা ইউআরএল এর জায়গায় অন্য ইউআরএল এ রিডাইরেক্ট করে নিচ্ছে, ওই ক্ষেত্রে আমাদের রিডাইরেকশন এর যে স্ট্যাটাস কোড গুলা থাকে 301, 302, 304, এছাড়াও হচ্ছে আমাদের কিছু ক্লায়েন্ট সাইডের এরর বা আমাদের অথেন্টিকেশন এর যদি কোনো এরর হয়, ওই ক্ষেত্রে আমাদের 401, 404, 403 এই এরর কোডটা আমরা এই স্ট্যাটাস কোড গুলা ইউজ হয়। আর আমাদের যদি সার্ভারের কোনো যদি ইস্যু থাকে, ওই ক্ষেত্রে আমাদের যেই 5 এর যে কলামটা থাকে 503, 501, এছাড়াও অনেক 504 এইসব স্ট্যাটাস কোড গুলা ইউজ হয়। আমাদের আসলে দৈনন্দিন যারা এপিআই টেস্টিং করি, আমাদের মোটামুটি এইসব স্ট্যাটাস কোড নিয়েই কাজ করতে হয়। অনেক সময় এরকম হয়, আমাদের একটা এপিআই আসলো, আমি হচ্ছে ইনভ্যালিড হচ্ছে ডাটা দিলাম। আ আনঅথরাইজ ইনভ্যালিড টোকেন দিলাম, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দিলাম। কিন্তু আমাকে 200 কল করছে, সাকসেস কল করছে। এর মানে এই না যে আমার এপিআই টা কাজ করছে। এর মানে হচ্ছে এপিআই তে অবশ্যই কোনো ঝামেলা আছে, যে আমাকে ইনকারেক্ট ডাটা দেখাচ্ছে। তো এগুলা নিয়ে আমরা আসলে যখন অ্যাসারশন করব, আমাদের one of the পার্ট থাকে অ্যাসারশন এর আমাদের যে স্ট্যাটাস কোডটা ম্যাচ করা, আমাদের এক্সপেক্টেড স্ট্যাটাস কোড গুলা কি আসছে কিনা। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আরকি শুনে ভাল লাগলো। মানে একটু মজা হ্যাঁ, লাগলো যে জি। সবসময় আসলে 200 পাইলেই খুশি হয়ে যাওয়ার কিছু নাই। না, মানে খুশি হয়ে যেখানে যাওয়ার আসলে কিছু নেই। 200 পাওয়া উচিত না, যেখানে আসলে আনঅথরাইজড হওয়াটাই হ্যাঁ, এক্সপেক্টেড, সেখানে যদি 200 চলে আসে তার মানে এটা একটা হ্যাঁ, ইস্যু, এটা একটা বাগ। ইস্যু। হ্যাঁ, আমার প্যারামে এই ডাটা দিতে হবে। আমি এই ডাটাটা ছাড়া হিট করেছি। তাও আমাকে সাকসেস দেখাচ্ছে। যেটা হওয়া উচিত ছিল 203 কনটেন্ট নট ফাউন্ড এরকম টাইপ। তো হুম। এর জন্যই আসলে ভ্যালিডেশন টা দরকার। এই যে এখানে আসলে একটু ওই যে ডেভেলপার মাইন্ডসেট আর কিউএ মাইন্ডসেট এর মধ্যে একটু পার্থক্য চলে আসে। যে ডেভেলপার সাধারণত আমরা দেখি ওকে 200 আসছে, ইটস ফাইন। কাজ করতেছে ঠিকঠাক। মানে আসলে অনেক সময় দেখি যে কিউএ দের সাথে কাজ করতে গেলে এমন সব ইস্যু আসে হ্যাঁ, যেগুলো আসলে এজ এ ডেভেলপার আমি কখনো চিন্তাও করি না। যে মানে এত কর্নার কেস আসে জি, যেটা আসলে একজন কিউ এর মানে কাছে গিয়ে ধরা পড়ে। তো জি। আ এইটা আসলে মানে আমার কাছে অনেক সময় মনে হয় যে এটা তো একটু মানে আ মানে অসাধারণ একটা বিষয়। একটা মানে বিস্ময়কর একটা বিষয় লাগে আমার কাছে। এনিওয়ে এখানে একটু পয়েন্ট একটু আ এড করি হাসানের হ্যাঁ, সাথে। সামগ্রিক। আ সেটা হচ্ছে যে আমরা যখন ডেভেলপাররা করতেছি মানে ফিচার বানায় দিচ্ছি, তারপর কিউএ রা টেস্ট করতেছেন, করার পরে হচ্ছে হয়তো ২-১ টা ইস্যু ধরা পড়ল। তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যারা ডেভেলপার আছি তাদের একটু খেয়াল রাখা উচিত যে আ যিনি কিউএ উনি কোন পার্সপেক্টিভ থেকে ইস্যুটাকে ধরছেন এবং কেন এখানে একটা ইস্যু আসলো। নেক্সট টাইম যেন আমাকে আবার সেইম ইস্যু মানে মানে উনি যাতে রেইজ করতে না হয়। অর্থাৎ আমি যে এখান থেকে আমার একটা লার্নিং আছে এটা যেন খেয়াল থাকে। যে উনি একটা ইস্যু ধরছেন, যেমন এই যে আমরা যদি স্ট্যাটাস কোডের কথাই বলি, কোন জায়গায় কোন স্ট্যাটাস কোডটা দিতে হবে। সো এইটা যেন আমার নেক্সট টাইম লার্নিং থাকে এবং আমি যেন ওইটা ফলো করি। এমন যেন না হয় যে আমি করে দিয়ে দিলাম, টেস্ট করার দায়িত্ব তো কিউ এর। উনি ধরলে পরে আমি ঠিক করব, উনি না ধরলে এটা চলে যাবে। হ্যাঁ? এই মাইন্ডসেটটা যাতে আমাদের ডেভেলপারদের না থাকে। এটা অনেকেরই থাকে। তো এইজন্য আমার মনে হলো একটু রিমাইন্ডার দেয়াটা জরুরি আরকি। জি ভাইয়া। থ্যাংকস ফর দ্য ওকে। আ জি, কন্টিনিউ। জি। আমি তাহলে আবার স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আ দেন হচ্ছে এখন হচ্ছে আমরা আসলে আ স আ যদি বলি আমরা কেন পোস্টম্যান টা ইউজ করব, এটার ব্যাপারে বলি। বা পোস্টম্যান আসলে কি? পোস্টম্যান কি আসলে চিঠি পাঠায় বা মানে আমার চিঠি আপনাকে পাঠাবে এরকম না অন্য কিছু? এটা নিয়ে একটু শর্ট করে বলি। পোস্টম্যান হচ্ছে আমাদের এপিআই টেস্টিং টুল। আমাদের এপিআই টেস্টিং অনেকগুলা টুল আছে। এর মাঝে one of the powerful এপিআই টেস্টিং বলেন, এপিআই হচ্ছে ডকুমেন্টেশন বলেন, ডেভেলপমেন্ট বলেন। মেজর একটা টুল কারেন্ট সিনারিওতে যে টুলটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে আমাদের পোস্টম্যান। আর পোস্টম্যান দিয়ে আমরা হচ্ছে কিউএ পার্সপেক্টিভ এ যেমন ম্যানুয়াল টেস্টিং টাও পসিবল। এর সাথে আমাদের যে অটোমেশন এর কিছু পার্ট আছে, ওইটাও চাইলে আমরা পোস্টম্যান এর থ্রুতে করতে পারি। আর পোস্টম্যানটা আমাদের আসলে এই সেশনে চুজ করার মেইন রিজনটাই হচ্ছে পোস্টম্যান হচ্ছে ইউজার ফ্রেন্ডলি।
আপনি এট লিস্ট বাটনের সাথে মানে পরিচিত হতে পারবেন সহজে। আর আমাদের পোস্টম্যানে আমাদের বিভিন্ন ধরনের HTTP যে প্রোটোকল গুলা থাকে, এটা হয় আমাদের গেট রিকোয়েস্ট বলেন, পোস্ট রিকোয়েস্ট বলেন, পুট রিকোয়েস্ট বলেন, ডিলিট বলেন, পেজ বলেন, বিভিন্ন ধরনের HTTP যে রিকোয়েস্ট গুলা এগুলা আমরা চাইলেই আমাদের পোস্টম্যানটি ইউজ করে হচ্ছে আমরা টেস্ট করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েবল আ সেট করতে হয়, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট সেট করতে হয় হোস্টের জন্য। আমাদের এই সবকিছুই আসলে পোস্টম্যানের ইফেক্টিভ ভাবে আমরা কনফিগার করতে পারি। আর লাস্ট জিনিসটা যেটা হচ্ছে আমরা পোস্টম্যানের থ্রুতে হচ্ছে অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই করতে পারি। অটোমেশন লেভেলেরও অনেক কিছু করতে পারি। CI/CD নিয়েও কাজ করতে পারি। মানে অনেক ফিচার আছে। আমরা কিছু পার্শিয়াল আ পারফরম্যান্স টেস্টিং ও করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের যে স্পাইক যদি আমি বলি, স্পাইক টেস্টিং টাও এখানে হালকা করা যায় লিমিটেড পরিসরে। তো মানে স্কোপ আছে, পোস্টম্যানের অনেক স্কোপ আছে। ওকে। আচ্ছা, স্পাইক টেস্টিংটা সম্পর্কে যদি একটু বলতে যে স্পাইক টেস্টিং আ বলতে আসলে কি মিন করতেছেন? আচ্ছা, এটা আসলে ভাইয়া স্পাইক টেস্টিং টা হচ্ছে আমি আমি সহজ ভাষায় বলি তাহলে সুবিধা হবে। আপনার একটা নির্দিষ্ট আমাদের লোড টেস্টিং এ যেরকম হচ্ছে খুব এক্সপেক্টেড ইউজারের থেকে বেশি ইউজার যখন এটে সিঙ্গেল টাইম বা একটা নির্দিষ্ট টাইমে যখন একটা ওয়েবসাইটে বা একটা এপিআই কে হিট করছে, তখন যেরকম পারফরম্যান্স টা চেক করা হয়, স্পাইক টেস্টিং এও হচ্ছে আমাদের মনে করেন ভাইয়া হচ্ছে ১ম ১০ সেকেন্ডে ১০০ জন ইউজার আমার এসেছে। তার প্রতি র‍্যান্ডম কিছু সেকেন্ডে কিছু ইউজারের সংখ্যা বাড়ছে। মনে করেন ১ম এ ১০০ জন হিট করেছে, তখন এরপরে ১০ সেকেন্ড পরে ১১০ জন, দেন হঠাৎ করে আমাদের ইউজারের সংখ্যাটা আরো বাড়ছে। তো এই ক্ষেত্রে আসলে স্পাইক টেস্টিং টা বলে। ওই টেস্টিং এর জন্য আচ্ছা, আসলে মানে নাম্বার অফ ইউজার হঠাৎ করে অনেক বেড়ে গেলে তখন কি হ্যাঁ, ঘটবে? এই জি, জিনিসটা টেস্ট করা। রাইট? ওকে, হ্যাঁ, ওকে, ক্লিয়ার, মানে ক্লিয়ার। জি, জি, জি। আর হচ্ছে আ আমাদের পোস্টম্যানের থ্রুতে তো আসলে ম্যানুয়াল টেস্টিং এর যদি পার্ট বলি, আমাদের ম্যানুয়াল টেস্টিং এর মাঝে যে আমাদের বেসিক যে পোস্টম্যানের যেই ৪ টা বেসিক যে অংশ, আমাদের স্ট্যাটাস কোড চেকিং বা হচ্ছে আমাদের রেসপন্স বডি কি আসলো, রেসপন্স বডিতে আমরা হচ্ছে কিছু ডাটা ম্যানিপুলেট করার পরে আমাদের কোয়েরি প্যারাম বা কিছু সেকশনে ডাটা ম্যানিপুলেট করার পরে যে রেসপন্স বডিটা আসা উচিত, যে হেডারটা আসা উচিত, এই সবকিছুই আসলে ম্যানুয়ালি টেস্ট করা যায় পোস্টম্যানের থ্রুতে। আমরা যখন পোস্টম্যানে যাব তখন আ মোটামুটি এটা অনেকেরই যারা কাজ করেন তারা তো জানেনই। যারা ফ্রেশার আছেন তাদেরও অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর পোস্টম্যানের হচ্ছে নেগেটিভ বা চ্যালেঞ্জ যেটা হচ্ছে কি, হিউম্যান আসলে কি একই কাজ বারবার রিপিটিটিভ ভাবে করতে পারে। মনে করেন আপনার এপিআই এর আপনার সামান্য কিছু একটা অংশ চেঞ্জ হয়েছে। অনেক সময় আমাদের হিউম্যান এর বাই ডিফল্ট নেচারটা থাকে আমরা ওই কিছু অংশ চেঞ্জটাই চেক করি এপিআই তে। তো ওই ক্ষেত্রে আবার হচ্ছে আমাদের যে কমপ্লিট যেই চেকিং টা হিউম্যান নেচার এর কারণে কোন না কোন জায়গা মিস হয়ে যেতে পারে। যে জিনিসটা একটা চ্যালেঞ্জ থাকে আর হচ্ছে আ রিগ্রেশন টেস্টিং টা আসলে আপনার এপিআই এর যে রিগ্রেশন টেস্টিং টা থাকে, আমাদের যদি এক্সিস্টিং আ কোনো কোড ডেভেলপমেন্ট এর কারণে যে এক্সিস্টিং এপিআই গুলা ঠিক আছে কিনা ওইটা চেক করার যে রিগ্রেশন টেস্টিং টা এটা ম্যানুয়ালি একটু টাফ হয়ে যায়। কারণ আপনি তো ওয়ান বাই ওয়ান এপিআই গুলা রান করছেন। আপনার অনেক চেক পয়েন্ট আপনার বাই ডিফল্ট মিস হতেই পারে। ওই জিনিসটা আবার আপনার অটোমেশন এ আমাদের টেস্ট স্ক্রিপ্ট অনেক কিছু আবার ওইটাকে কভার করতে পারে। আর আমরা কেন আসলে এপিআই কে অটোমেট করব? এটা আসলে বোথ কিউএ অ্যান্ড ডেভেলপার দুজনের ক্ষেত্রে এটা আসলে বিভিন্ন পার্সপেক্টিভ এ লাগে। আমাদের আমরা যদি হচ্ছে আমাদের যে রেসপন্স বডিটা এসেছে, ওই রেসপন্স বডিটা আমরা যা হচ্ছে প্রপার্টি থাকা উচিত, যা টাইপ থাকা উচিত, ওই টাইপে ওই নির্দিষ্ট ভ্যালু আছে কিনা, এই যেই স্ট্যাটাস কোড গুলা আসা উচিত, ওই স্ট্যাটাস কোডে আসছে কিনা, বা হচ্ছে আমাদের যেই ধরনের হচ্ছে কভারেজটা প্রয়োজন, আমাদের যদি কোয়েরি প্যারামে এই ডাটা থাকে, ওই ক্ষেত্রে আমাদের এই রেসপন্স বডিটা আসবে কিনা, এই সবকিছুর জন্যই আসলে অটোমেশন টেস্টিং টা খুব ইম্পোর্টেন্ট বা এপিআই এর। তো এই হচ্ছে আপনার এপিআই এর যে অটোমেশন টেস্টিং এর আসলে আপনার অ্যাডভান্টেজ।
আর আমরা যখন পোস্টম্যানে যাব মোটামুটি এই পয়েন্ট গুলো আরো ক্লিয়ার হবে। কারণ আমরা চেষ্টা করব হচ্ছে ২ টা পাবলিক এপিআই ইউজ করে স্মল একটা পার্ট assertion টা করার। যেন সবার ক্ষেত্রেই বুঝার সুবিধা হয়। আর হচ্ছে আমাদের অটোমেশন এর জন্য পোস্টম্যান এর কিছু ইম্পোর্টেন্ট ফিচার বা সেকশন আছে। যেমন আমাদের কালেকশন গুলাকে আমরা চাইলে অটোমেট করতে পারি। প্লাস হচ্ছে আমাদের পোস্টম্যান এর যেই পার্টটাতে আমরা অটোমেট করব টেস্ট স্ক্রিপ্ট, ওইখানে আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ হয় ল্যাঙ্গুয়েজটা। কারণ ওইখানে যে ফ্রেমওয়ার্কটা ইউজ হয় এটা হচ্ছে চাইল্ড ফ্রেমওয়ার্ক। এটা আসলে জাভাতে যেরকম আপনার টেস্ট এনজি থাকে ওরকমই জাভাস্ক্রিপ্টের পোস্টম্যান এর জন্য যে ফ্রেমওয়ার্কটা ইউজ হয় এটা হচ্ছে চাইল্ড ফ্রেমওয়ার্ক। অনেকখানি মকা ফ্রেমওয়ার্ক যেরকম আছে এরকম চাইল্ড ফ্রেমওয়ার্কটা ইউজ হয়। আর পোস্টম্যান এর থ্রুতে আরো আমরা সিকোয়েন্সিয়াল অনেক এপিআই প্যারালালি রান করতে পারি। আমরা বিভিন্ন ধরনের CI/CD রিলেটেড কাজও করতে পারি। CI/CD ইন্টিগ্রেটও করতে পারি। বাট আমরা চেষ্টা করব সিম্পল ভাবে রাখার যেন আমরা পুরা কনসেপ্টটা দেখাইতে পারি। চ্যাট বক্সে কয়েকটা প্রশ্ন আসছে। জি ভাই, আমি একটা কোশ্চেন দেখলাম, শুড উই উইজ পোস্টম্যান টু টেস্ট দ্য পারফরম্যান্স অফ এ পার্টিকুলার এপিআই? আচ্ছা, একটা কোশ্চেন পেলাম আমি এখানে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আসলে পারফরম্যান্স টেস্টিং আমরা আসলে মেইনলি করে থাকি আসলে জেমিটার দিয়ে, হ্যাঁ? তো মেইনলি সবাই আসলে জেমিটারটাকেই প্রেফার করে। পোস্টম্যান আসলে এটাকে আসলে এখন নিজেদের নিজেদের যে অ্যাপ আছে সেখানে আসলে আস্তে, আস্তে আনতে চাচ্ছে। সো এখনো ওই লেভেলের তারা এখনো রিচ হয় নাই যেটা পোস্টম্যানে আছে, সরি জেমিটারে আছে। সো আস্তে, আস্তে হয়তো এটা আসলে ডে বাই ডে এটা আসলে আরো একটু রিচ হবে। তখন হয়তো আমরা ফুললি পোস্টম্যান দিয়ে হয়তো পারফরম্যান্স টেস্টটা করতে পারবো। বাট এখন রাইট নাও একটা এপিআই পারফরম্যান্স টেস্ট করার জন্য সো ফার আসলে জেমিটারটাকেই আসলে প্রেফার করা হয়। আমাদের আমরা যে অ্যাপে কাজ করি মাইজিপি অ্যাপ, সেখানেও আসলে জেমিটার দিয়েই পারফরম্যান্স টেস্ট করা হয়। আরেকটা প্রশ্ন আসছে যে কোন একটা কোম্পানিতে ইন্টার্ন বা একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য তারা যদি জয়েন করতে চায় ইন্টার্ন হিসেবে, তাদের আসলে আগে থেকে কি নলেজ জানা থাকা লাগবে? আচ্ছা, ইন্টার্ন অ্যাজ এ ইন্টার্ন জয়েন করতে হলে আসলে মানে ইন্টার্নের কাছে আসলে এক্সপেকটেশন অনেক বেশি থাকে না। যেটা বেশি থাকে সেটা হচ্ছে যে আপনি আ মানে বেসিক কতটুকু জানেন, হ্যাঁ? মানে যখন আপনার আমরা কিউ ইন্টারভিউ নেই বা যে মানে জুনিয়র বা ইন্টার্ন লেভেল ইন্টারভিউ নেই, আমাদের আসলে মেইন ফোকাস থাকে যে আপনি বেসিক কতটুকু জানেন, আপনি টেস্টিং সম্পর্কে কতটুকু জানেন, টেস্টিং এর মাইন্ডসেট সম্পর্কে আপনি কতটুকু জানেন। টেস্টিংটা অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে মাইন্ডসেট। একটা ডেভেলপার কিন্তু ডেভেলপ করে। এখন আপনার কাজ হচ্ছে ওই যে ডেভেলপার যে কাজ করছে সেটা থেকে আসলে দোষ খুঁজে বের করা। তো আমাদেরকে আসলে এইজন্য মাঝে, মাঝেই অনেক কিছু শুনতেও হয় যে আপনারা তো মানুষের দোষ খুঁজে বেড়ান। তো এরকমই আসলে জিনিসটা যে আমার কাজ হচ্ছে যে ওই সিস্টেমের আরকি ইস্যুটা বের করা বা সিস্টেমের কোনো প্রবলেম আছে কিনা সেটা। সো আমাদের মেইন আমরা যেটা ফোকাস করি বা আমরা যেটা জানার চেষ্টা করি যে এই পারসনটার বা যার আমরা ইন্টারভিউ নিচ্ছি তার আসলে মাইন্ডসেটটা কিরকম? সে আসলে কিউএ সম্পর্কে কতটুকু নলেজ রাখে বা কিউএ কি বা কিউএ সম্পর্কে কিউএ এর যে প্রসেস আছে সেই প্রসেস সম্পর্কে কতটুকু জানে। তো এইটুক জানলে বা আপনার যদি আপনি বেসিক কিউ এর যে বেসিক গুলো আছে বেসিক গুলো যদি জানেন ওইটুক এনাফ আপনার আসলে ইন্টার্ন ক্যান্ডিডেট এর জন্য আসলে এটাই এনাফ আমার মতে আরকি। আচ্ছা, আমি ১ম এ পোস্টম্যানটা ওপেন করি। আপনাদের কারো কাছে যদি পোস্টম্যান থাকে আপনারাও চাইলে ওপেন করে রাখতে পারেন। এটা হচ্ছে আমার আ পোস্টম্যানের কারেন্ট সিনারিও। তো আমি হচ্ছে একটা URL চ্যাট বক্সে আই থিংক শেয়ার করব। যেখানে হচ্ছে আমাদের পোস্টম্যান কালেকশনটা আছে। যেই কালেকশনের উপরে আমরা চেষ্টা করব টেস্ট অ্যাসারশন করার। আমাদের পোস্টম্যানের হচ্ছে ডেস্কটপ ভার্সনও আছে, অ্যাপ ভার্সনটাও আছে। আ প্লাস হচ্ছে আমাদের ওয়েব ভার্সনটা আছে। আমি এখানে আসলে পোস্টম্যানের যেই ডেস্কটপ ভার্সনটা ওইটাকেই বা অ্যাপের ভার্সনটাকেই ইউজ করছি। আর এখানে আমাদের বিভিন্ন সেক্টর আছে। সহজ ভাষায় আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কস্পেস চাইলে এড করতে পারি। আমরা হচ্ছে বিভিন্ন কালেকশন এড করতে পারি। কালেকশন সহজ ভাষায় বলতে যেখানে আমাদের মাল্টিপল টাইপ অফ রিকোয়েস্ট গুলা স্টোরড থাকে। তো আমরা এখন চেষ্টা করব হচ্ছে পাবলিক ২ টা এপিআই ইউজ করার। যেটার থ্রুতে আমরা যেন সবাই এট লিস্ট assertion এর পার্টটা করতে পারি একসাথে। এখানে হচ্ছে আমার একটা ২ টা এপিআই আছে। যেটা আমাদের ওয়েবিনার এর জন্য আমি ২ টা পাবলিক এপিআই ইউজ করেছি। ইউজ করব আসলে। তো আমি একটু ডাউনলোড করে রাখি। আচ্ছা, এখন আমাদের
টেস্টিং পারপাস এর জন্য আমরা চেষ্টা করব আসলে আমাদের যে এপিআইটা এটা ইম্পোর্ট করার জন্য। আর আমাদের পোস্টম্যানে আমাদের চাইলে আমরা আমাদের নিজস্ব কালেকশনও ইম্পোর্ট করতে পারি বা নতুন করে আরেকটা কালেকশনও ক্রিয়েট করতে পারি। তো আমরা যেহেতু প্র্যাকটিস করব, আমরা চেষ্টা করব একটা ফ্রেশ একটা কালেকশন ইম্পোর্ট করার। ইম্পোর্ট করার জন্য আমাদের এখানে ইম্পোর্ট যে বাটনটা আছে ওইটাতে আমরা ক্লিক করব। দেন আমার ফাইলটা যেখানে আছে ওই ফাইলের লোকেশনে চলে যাব। আ লোকেশনে যাওয়ার সাথে, সাথে আমার আসলে আ এপিআই টা ইম্পোর্ট হয়ে যাবে। তো এপিআই ইম্পোর্টটা অনেকখানি ইজি পোস্টম্যান এর থ্রুতে। তো আমাদের বেসিক্যালি এপিআই এর কথা যদি বলি, আমরা এখানে আসলে ২ টা এপিআই ইউজ করছি। একটা হচ্ছে গেট এপিআই, আ গেট এপিআই, আরেকটা হচ্ছে পোস্ট এপিআই। গেট এপিআই যেটা আমরা ইউজ করব এটা আসলে একটা আর্টকুইক এর আ এপিআই। এটার থ্রুতে হচ্ছে আমরা নির্দিষ্ট টাইমলাইন এর মাঝে আমাদের ইউএস এর একটা প্লেস এর আ কি পরিমাণ আর্থকুইক হয়েছে ওই টাইম পিরিয়ড এর ওইটার ইনফরমেশন আমরা জানতে পারি। আর আরেকটা এপিআই আমরা ইউজ করব পোস্ট এপিআই। যেই এপিআই টার থ্রুতে আমরা কোনো একটা কম্পিউটার ডিভাইসকে আ এন্ট্রিটা আমাদের এপিআই তে স্টোর করার চেষ্টা করব। ওইটারই অ্যাসারশন এর পার্টটা আমরা চেক করব। তো শুরুতে যদি শুরুতে পোস্ট এপিআই তেই যাই। আ যেহেতু পোস্ট এপিআই তে আমাদের নিজেদের আ একটা অবজেক্ট আমাদের এড করতে হবে। মানে অবজেক্ট স্টোর করতে হবে। আমাদের যদি সহজ ভাষায় বলি, এখানে আমাদের পোস্টম্যান এর থ্রুতে আমরা বিভিন্ন আ HTTP টাইপ গুলা এড করতে পারি। এখানে হচ্ছে আমাদের বেস যে ইউআরএল, এই ইউআরএল টা সেট করা আছে। আর আমাদের হেডার এর যদি কথা বলি, আমাদের কি, কি কনটেন্ট টাইপ আছে ওইটা শো হচ্ছে। আর এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের বডিটা আছে। এখানে আমরা বডিতে যেই আউটপুটটা আ দিব এবং আমাদের রিকোয়েস্টটা সেন্ড করব, ওই অনুসারে আমাদের একটা রেসপন্স বডি আসবে। আমাদের এখন বেসিক টার্গেটটাই থাকবে ওই রেসপন্স বডির assertion টা করা। কারণ হচ্ছে অনেক সময় এরকম হতে পারে, আমরা রিপিটিটিভ টেস্টিং এর কারণে, ম্যানুয়াল টেস্টিং এর কারণে অনেক সময় অনেক পার্ট আমাদের মিস হয়ে যেতে পারে। আমরা যদি ম্যানুয়ালি অনেক সময় চেক করলাম, আমাদের কোনো একটা ফিল্ডের ভ্যালু আমাদের চেক করতে ভুল হতেই পারে। এই কারণে আমরা assertion টা করব। যেমন এখানে আমাদের যদি বলি, আমাদের ২ টা অবজেক্ট আছে। যেমন নেম আছে, ডাটা আছে, আর ডাটার মাঝে কিছু নেস্টেড অবজেক্ট আছে। যেটার মাঝে আমাদের আ যেই সিপিইউ টা আমরা স্টোর করব, সিপিইউর মডেলটা আছে, এটার সাইজ দেয়া আছে, প্রাইস এবং আ ইয়ারটা মেনশন করা আছে। যেমন আমরা ওয়েবিনার এর জন্য এটার নাম দিলাম ওয়েবিনার অ্যাপেল ম্যাক প্রো, যেটা এটা ডাটাটা দিলাম। এই অনুসারে আমরা যদি ডাটা হিট করি, ওই ক্ষেত্রে আমরা একটা রেসপন্স টা পাবো। আর আমি যেহেতু আপনাদেরকে কালেকশনটা দিয়ে দিয়েছি যেন আপনাদের ইনপুট করতে ইজি হয়, যেন আপনার ডাটাটা ফিল আপ করতে না হয়। তো আমি যখন ক্লিক করা হলো বা আমি সেন্ড বাটনে যখন ক্লিক করেছি, আমার হচ্ছে রেসপন্স শো করেছে। রেসপন্স এর মাঝে আমরা ১ম এ দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্ট্যাটাস কোড দেখাচ্ছে। তারপরে আমাদের রেসপন্স টাইম দেখাচ্ছে। দেন হচ্ছে আমাদের যেই রেসপন্স বডি, ওই বডি সেকশনে হচ্ছে আমাদের আমরা যেই ডাটাটা দিয়েছি ওই ডাটার এগেইনস্ট এ একটা ইউনিক আইডি, আমাদের নেম, কয়টার সময় আমরা ক্রিয়েট করেছি, আ দেন হচ্ছে আমাদের যা আমরা ডাটা দিয়েছিলাম। যেমন ইয়ার, প্রাইস, সিপিইউ, হার্ড ডিস্ক সাইজ, এই বিভিন্ন তথ্য স্টোর হয়েছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি যখন আপনি এপিআই টা হিট দিচ্ছেন, আমি ওই অনুসারে প্রতিবার হিট দিব, প্রতিবার হচ্ছে আমার ডাটাটা আপডেট হবে, ওইটা আমরা চেক করি। এখন আমরা যদি এই যে পোরশনটা আছে, যেইটা আমাদের রেসপন্স আছে, বা আমরা এই পার্টটাকে যদি assertion করে ফেলি বা আমরা অটোমেট করে ফেলি, ওই ক্ষেত্রে যেই জিনিসটা হবে, আপনি আপনার মতো করে আ অ কালেকশনটা রান করবেন। ওই ক্ষেত্রে আপনার কয়টা টেস্ট কেস পাস হয়েছে, কয়টা ফেইল হয়েছে, আপনি আ ইজি টু ট্র্যাক। আপনার ট্র্যাক করাটা অনেকখানি ইজি হয়ে যাবে। আচ্ছা। ওকে। আচ্ছা, আমাদের assertion এর জন্য আমাদের যেই সেকশনে কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট নামে একটা সেকশন আছে। ওই সেকশনে বেসিক্যালি আমাদের আসলে assertion টা করতে হয়। এখানে আমাদের
আমরা পোস্ট রেসপন্সে আসলে অ্যাসারশনটা করব। আর আমরা আ আ প্রি রিকোয়েস্ট আর পোস্ট রেসপন্স ২ টা সেকশন আছে। আমরা আপাতত পোস্ট রেসপন্সেই কাজ করব। আর প্রি রিকুইজিট বা রিকোয়েস্ট যেটা আছে, ওইটা বেসিক্যালি আপনার ইউজ হচ্ছে আমাদের যদি কোন ধরনের ভেরিয়েবল পাস করতে হয় বা এপিআই টা হিট হওয়ার আগে আমরা যদি কোন আ চাই এই ডাটাটাই আমাকে শো করতে হয়, ওই ক্ষেত্রে আমাদের প্রি রিকোয়েস্ট এ কিছু ডাটা দিতে হয়। বাট আমরা কারেন্ট যেই সেশনটা আমরা চেষ্টা করব পোস্ট রেসপন্স এ ডাটা দেওয়ার জন্য। ওকে। তো আমাদের ১ম এ যদি আমাদের এপিআই অ্যাসারশন এর জন্য আমাদের কিছু পার্ট আছে, যে কিছু সেকশন আছে যেসব সেকশনের উপরে আমাদের আসলে এপিআই অ্যাসারশন টা করতে হয়। আমাদের যদি সহজ ভাষায় বলি আমি, আ আমাদের একটা সেকশন হচ্ছে আপনার আ এপিআই এর আ কি স্ট্যাটাস কোডটা আসছে। দেন আরেকটা সেকশন হচ্ছে আমাদের এপিআই এর কি রেসপন্স আসছে। আমাদের হচ্ছে হেডারে যে ভ্যালু গুলা থাকা উচিত ছিল রিকোয়েস্ট হেডারে, রেসপন্স হেডারে ওই আ হেডার গুলো আসছে কিনা। দেন হচ্ছে অবশ্যই আমাদের যে বডি সেকশনটা আছে, ওই বডি সেকশনেরও অটোমেশন এর কাজটা আমাদের করতে হবে। তো আর এই যেই আমাদের স্ক্রিপ্টের যেই সেকশনটা আছে, এই সেকশনটা আমাদের বেসিক্যালি আমরা আ যেই ফ্রেমওয়ার্কটা ইউজ করব এটা হচ্ছে চাই ফ্রেমওয়ার্ক। আর আমাদের পোস্টম্যান্ট এর চাই ফ্রেমওয়ার্কে জাভাস্ক্রিপ্ট এই আমাদের আ কোডটা করতে হবে। এমন না যে আমাদের এটার জন্য জাভাস্ক্রিপ্ট এর অনেক আ বেসিক যেই নলেজটা বা হচ্ছে আমাদের ডে টু ডে যেই ফাংশন গুলো লাগে জাভাস্ক্রিপ্ট এর ওই ফাংশনের থ্রুতেই আমরা অটোমেশনটা আসলে করতে পারবো। আর আমাদের এই সেকশনটাকে যদি আমি একটু আলোচনা করি, এখানে আমাদের আ কোড করার একটা সেকশন আছে। আমাদের আর এই পাশে হচ্ছে আমাদের স্নিপেট একটা সেকশন আছে। আমরা চাইলে হচ্ছে আমাদের কিছু কোড তারা বাই ডিফল্ট হচ্ছে পোস্টম্যান এর এটাই সুবিধা হচ্ছে কিছু অ্যাসারশন তারা বাই ডিফল্ট দিয়ে রেখেছে। যেন হচ্ছে আমাদের আ অনেক সময় খুব তাড়াহুড়া থাকতে পারে বা আমরা চাচ্ছিলাম হচ্ছে স্ট্যাটাস কোড 200 এর উপরে অ্যাসারশন গুলা করতে চাই। তো আমরা চাইলে ওই স্নিপেট থেকে ক্লিক করেও আমরা চাইলে আমাদের কোড ফাংশনটা আমাদের শো করতে পারি। ওকে। আর আমরা আসলে এই যে রেসপন্স এর চেষ্টা করব হচ্ছে ৪ টা ৪ টা সেকশনকেই আসলে অটোমেট করার। একটা হচ্ছে স্ট্যাটাস কোডের পার্টটা। আ আমার লেখা কি দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। আ তারপরে হচ্ছে আপনার আমাদের রেসপন্স টাইমটা দেখব। আমাদের রেসপন্স টাইমটা ক্রিয়েটেড করার চেষ্টা করব। তারপরে আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের যে হেডার যেই সেকশনটা আছে, ওই সেকশনের আ অ্যাপ্লিকেশন টাইপটা ঠিক আছে কিনা ওইটা চেক করার। আ তারপর হচ্ছে আমরা হচ্ছে রেসপন্স বডি রিলেটেড কিছু ফিল্ডের অ্যাসারশন করার চেষ্টা করব। রেসপন্স বডির হচ্ছে আমাদের যে প্রপার্টি আছে ওই প্রপার্টি পাওয়া যাচ্ছে কিনা। তো আমি ফার্স্ট ওফ অল আমাদের আমাদের আ পোস্টম্যান এর জন্য আমাদের যে অ্যাসারশন এর জন্য যেই ফাংশনটা ইউজ হয় বা যেই আ আ আমরা আসলে ২ ধরনের আসলে পোস্টম্যান এর ২ টা ফাংশনই ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্ট এর। একটা হচ্ছে আপনার নরমাল ফাংশন, আরেকটা হচ্ছে অ্যারো ফাংশন। ২ টার থ্রুতে আমরা চাইলে অ্যাসারশন করতে পারি। আর আর আমাদের চাই ফ্রেমওয়ার্ক এর আ যদি কথা বলি আমাদের অনেক ধরনের আ আ ফাংশন আছে যেগুলা আসলে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু কোড বলতে গেলে। যেমন আমি সহজ ভাষায় যদি বলি আমাদের হ্যাভ ফাংশন আছে, আমাদের এক্সপেক্ট ফাংশন আছে। কোন আমাদের কোন প্রপার্টি বা কোন রেসপন্স এ কোন নাল আছে কিনা বিভিন্ন সেকশনই আমরা চাইলে অটোমেট করতে পারি। আর আমাদের পোস্টম্যান এর যে অ্যাসারশন এর ক্ষেত্রে আমাদের আ যেই কিওয়ার্ড বা যেই কিওয়ার্ড এর উপরে বেস করে আসলে অ্যাসারশন প্রসেস গুলা শুরু হচ্ছে, সেটা হচ্ছে পোস্টম্যান এর শর্ট ফর্ম পিএম। তো আমরা পিএম যেটা ওইটা ইউজ করব চাই এর যেই ফ্রেমওয়ার্ক বা ওপেন লাইব্রেরির মাঝে। তো আমরা ১ম এ চেষ্টা করব আমাদের যে স্ট্যাটাস কোডটা এসেছে 200 ওই 200 তে স্ট্যাটাস কোডটা সার্ভার থেকে যে পাঠিয়েছে ওইটার অ্যাসারশন টা করতে। তাহলে যেটা হবে আমরা যতবারই হচ্ছে টেস্ট স্ক্রিপ্টটা রান করব আমরা চেক করতে পারবো আমাদের ডাটাটা ঠিক আছে কিনা।
তো আমাদের পোস্টম্যানের অ্যাসারশনের জন্য প্রথমে আমরা যে পার্টটা অ্যাসারশন করব এটা হচ্ছে স্ট্যাটাস কোড ভ্যালিডেশন। ওকে, স্ট্যাটাস কোড ভ্যালিডেশনের ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের যেই আমরা নরমাল ফাংশনটা ইউজ করব। নরমাল ফাংশনের ক্ষেত্রে আসলে বেসিক্যালি আমাদের সহজ ভাষায় যদি বলি pm ডট টেস্ট, এটা হচ্ছে প্রপার্টি আমাদের পোস্টম্যানের চাই ফ্রেমওয়ার্কের প্রপার্টি। এটার এখানে হচ্ছে নরমাল ফাংশনে এখানে আমরা হচ্ছে আমাদের টেস্ট কেসের নামগুলা লিখে থাকি, টেস্ট কেস নাম থাকে, আর এর সাথে হচ্ছে আমাদের ফাংশনটা থাকে, এটা নরমাল ফাংশনের ক্ষেত্রে। আর এছাড়াও হচ্ছে আপনার যে এই সেকশনটা আছে এই সেকশনে আমরা হচ্ছে অ্যাসারশন যেই পার্টটা করব ওই অ্যাসারশনের পার্টটা আমরা করে থাকি অ্যাসারশন। এটা নরমাল ফাংশনের ক্ষেত্রে সেম জিনিসটা আমরা চাইলে অ্যারো ফাংশনের মাধ্যমে করতে পারি। ওইটার ক্ষেত্রে আমাদের বেসিক ডিফারেন্স যে জিনিসটা হয় আমি একটু কপি করে নিচ্ছি। বেসিক ডিফারেন্সটা জাস্ট হচ্ছে এখানে আমাদের ফাংশনের জায়গায় এই অ্যারো ইউজটা হয়। দুটা দিয়ে আমরা চাইলে অ্যাসারশন করতে পারি। ফাংশনেও আমরা যেই এক্সপেক্টেড রেজাল্ট গুলা পাবো, অ্যারোতেও আমরা ইনশাল্লাহ ওই এক্সপেক্টেড রেজাল্টটাই পাবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে চেষ্টা করব আচ্ছা আমরা নরমাল ফাংশন দিয়ে অ্যাসারশনটা করি। এখন আমাদের এখানে প্রথম অংশটা থাকবে আমাদের টেস্ট কেসের নামটা সেট করা, কারণ আপনি যে অ্যাসারশনটা রান করবেন আপনার তো কোনো একটা টেস্ট কেসের উপরে বা আপনি কোনো একটা টেস্টিং এরিয়া যে পার্টটাকে আপনি অটোমেট করতে চাচ্ছেন ওটার উপরে আপনার অ্যাসারশনটা করতে হবে। তো এটার জন্য যেমন আমি সহজ ভাষায় বলি, আচ্ছা, আমরা আমি জি আমি ভাইয়া। একটু তোমাকে সরি থামাই। জি ধরো আমি হচ্ছে একদম ফ্রেশ গ্রাজুয়েট, আমি এখনো আসলে টেস্টিং সম্পর্কে জানি না। তো এই যে হুম এই অ্যাসারশন বিষয়টা কি একটু যদি খুব কুইক বলে দিতে। আমরা আসলে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ করার কথা ছিল, বাট আমরা 1 ঘন্টা ক্রস করে ফেলছি। তো আমরা একটু কন্টিনিউ করতেছি, যেহেতু আসলে মূল পার্টটা এখনো দেখানো হয় নাই। তো বাট আশা করতেছি যে খুব দ্রুতই আসলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে ওয়েবিনারটা। তো আপনারা মানে আপনার কাছ থেকে আরো কিছু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা ওকে, হামিদ, অ্যাসারশনটা যদি একটু বলতে চাই, অ্যাসারশন বলতে আসলে আমরা কি বুঝতেছি? আচ্ছা, অ্যাসারশনটা আসলে বেসিক্যালি যদি আমি আমার পোস্টম্যানের ভাষায় বা অটোমেশনের ভাষায় বলি আমরা আসলে কোডেও দেখাইতে পারো যে আসলে অ্যাসারশনটা কি। আচ্ছা একটা অ্যাসারশন করে তারপরে অ্যাসারশনের হ্যাঁ, পার্টটা মানে আমরা আসলে আমি আসলে ওই থিওরিটিক্যালের চেয়ে কোড দেখলে একটু হুম বুঝে আসে বেশি ভালো লাগে, কারণ হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ টেকনিক্যাল আর পারসন। জি জি, আর কোডটা আসলে সময়টাও মোটামুটি আহ আহ, শেষ পর্যায়ে চলে এসেছি অলরেডি আমরা। ওকে, আচ্ছা, তো অ্যাসারশনটা আমি যদি আমাদের যেই স্ট্যাটাস কোডের কথা অ্যাসারশনের কথা বলেছি ওই পার্টটাতে আমি যাই তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, আমরা প্রথমে অ্যাসারশনের টেস্ট কেসটা বলি, ভেরিফাই দ্যাট দিস রিকোয়েস্ট ইজ গোয়িং। আচ্ছা, এইটার মানে তো বোধহয় আমার যে এই টেস্ট কেসটা রান হবে এটার একটা নাম জাস্ট দেয়া, আমি তো এখানে যা এটা ইচ্ছা তাই জাস্ট দিতে পারি। তার জি, মানে এটা এটা যেহেতু আপনি স্ট্যাটাস কোড ভ্যালিডেশন, তার মানে এই জন্য হ্যাঁ আমি বলতেছি যে ভেরিফাই হ্যাঁ পোস্ট রিকোয়েস্ট ইজ শোয়িং 200। তার মানে 200 আসলেই স্ট্যাটাস শুধুমাত্র এই টেস্ট কেসটা পাস করবে। হ্যাঁ, ওকে, এটা আসলে এটা পাস করবে। ঠিক আছে, তাহলে ওকে, অ্যাসারশনটা করে ফেলো, আমরা এখন দেখে ফেলি। অ্যাসারশনে বেসিক্যালি আমাদের যে কাজটা হবে আমাদের অ্যাসারশনের যে ফাংশনটা ওই ফাংশনে হচ্ছে বেসিক্যালি আমরা আসলে প্রথমে আমাদের পোস্টম্যানের যেই ভার্বটাকে বলেন বা ভেরিয়েবল বলেন পিএম, এটাকে আমাদের কল করব, আমাদের ফুল রেসপন্সের অ্যাসারশনটা করব, আমাদের রেসপন্সের যে স্ট্যাটাস কোডটা আসবে ওইটাটা করতে হবে। তো আমাদের রেসপন্সটাকে আমরা ফাংশনকে কল করব। দেন আমরা কি চাচ্ছি স্ট্যাটাস কোড, আমরা ওই স্ট্যাটাস কোডটাকেই মেনশন করব টু অ্যাপ ডট স্ট্যাটাস। দেন হচ্ছে আমরা যেই স্ট্যাটাস কোডের নাম্বারটা এক্সপেক্ট করছি প্রিডিক্ট করছি ওই নাম্বারটা এখানে আমরা দিব।
এখন আমি টেস্ট কেসের নামে দিলাম 200 বাট এখানে দিলাম 404। ওই ক্ষেত্রে কিন্তু আমার রিকোয়েস্টটা সেন্ড করার পর যদি 200 আসে এই ক্ষেত্রে এই টেস্ট কেসটা ফেলই হবে। তো আমি প্রথমে যেহেতু 200 এর কথা বলছি ওইটাই বলি, তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। তো এখন আমাদের যেমন এই কোডটাকে ব্রেকডাউন করি, আমাদের পিএম রেসপন্সের মাঝে টু হ্যাভ স্ট্যাটাস 200। এখন আমরা যখন এটা রান করব, আমাদের নিচে হেডারের পাশে একটা সেকশনে টেস্ট রেজাল্ট নামে একটা সেকশন আছে। ওইখানে আমাদের যে টেস্ট কেসটা রান হয়েছে ওই জিনিসটা শো হয়েছে। এখন অ্যাসারশনটা আসলে কি করেছে, আমি টেস্ট কেসটা যখন রিকোয়েস্টটাকে যখন সেন্ড করছি, রিকোয়েস্টটা যখন আমার রেসপন্স পোর্টে দেওয়ার আগে আমি কোনো একটা জিনিস প্রিডিক্ট করছি বা কোনো একটা আমরা ডাটা আশা করছি। মানে আমার এই সেকশন বা এই এরিয়াতে আমি এই ডাটাই পাবো। মানে আমার রেসপন্স যখন আসবে আমি এক্সপেক্ট করছি বা প্রিডিক্ট করছি আমি 200 ই পাবো। তো মানে একটা অ্যাসারশনের হচ্ছে কাজ এক্সপেক্টেড রেজাল্ট আর কি, যে আমি আসলে এই জি, এপিআই থেকে কি এক্সপেক্ট করি আর জি, অ্যাকচুয়ালি এই এপিআইটা কি দিতেছে। এটাই তো জি, বোধহয়। জি, আচ্ছা, তাহলে মোটামুটি এখানে এটাই। এই যে 200টা লিখছো, এই 200টা জি, হইতেছে যে আমি আসলে কি এক্সপেক্ট করি। জি। এখন আমি ওকে। যদি সেম জিনিসটাকে আমি 404 দিলাম। ওকে? তো ওই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমার কিন্তু এখন এই স্ট্যাটাস কোড কি আসছে 200, বাট আমার এক্সপেকটেশন বা আমি প্রিডিক্ট করেছি কি 404। ওই ক্ষেত্রে আমাকে বলছে ফেইল। কারণ আমার ওকে। যেটা প্রিডিকশন ওইটার সাথে আমার শো হয় না এক্সাক্টলি যে রেজাল্টটা চাচ্ছি। আচ্ছা, মানে প্রেডিকশন না বলে বোধহয় এক্সপেকটেশন বললেই বেটার, যে আমরা আসলে এক্সপেক্ট এক্সপেকটেশন। করতেছি এটা 200 আসতে হবে। আর হুম, এই যে অ্যাকচুয়ালটা আসতেছে এইটা পোস্টম্যান কিভাবে নিতেছে? এটা কি ওর যে ইন্টারনাল যেই হুম, ওর ফ্রেমওয়ার্কটার কথা বললা, সেই ফ্রেমওয়ার্ক হুম, দিয়ে ওই যে এম নাকি পিএম ডট রেসপন্স, তার মানে হুম, ও এই এপিআইটা হিট করলে যে রেসপন্সটা আসতেছে, জি, এই রেসপন্সটা যে পিএম ডট রেসপন্স, এখান থেকে সে আসলে রেসপন্সটা পেয়ে যাচ্ছে, রাইট? জি, 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 তার মানে নিচে আমরা এই যে এখানে যে 200 ওকে লেখা সবুজ হুম, ই দিয়ে এই রেসপন্সের নিচের এইখানে এটা আমরা দেখতেছি ইউআই তে। জি, বাট এই যে টেস্টের স্ক্রিপ্টিং, ও আসলে ইন্টারনালি এখান থেকে ডেটাটা নিচ্ছে। ও ওইখান থেকে নিয়ে সে মানে ম্যাচ করাচ্ছে যে আসলে আমার এক্সপেকটেশনের সাথে ওর রিয়েলিটিটা মিলতেছে কিনা। এম আই জি, রাইট? জি, জি। মানে ওকে। এক্সপেকটেশন ম্যাচিংটা। হুম, তো হুম। সেম গোস টু আমাদের, আমি আর ২ টা এক্সেপশন করার অ্যাকচুয়ালি অ্যাসারশন করব। একটা হচ্ছে রেসপন্স টাইপের, আরেকটা আমি চেষ্টা করব হচ্ছে আমাদের যে নেম ফিল্ডটা আছে, ওই নেম ফিল্ডে আমাদের ওয়েবিনারের যেই ডাটাটা আছে, ওই ডাটাটাই আছে কিনা ওইটার অ্যাসারশন করার চেষ্টা করব। নেক্সট আমি যেই অ্যাসারশনটা করব এটা হচ্ছে রেসপন্স টাইপের। রেসপন্স টাইমের ক্ষেত্রে আমাদের সেম, আমাদের যে ফাংশন আগে যেভাবে লিখেছি নরমাল ফাংশন pm.test, দেন হচ্ছে বেসিক যে ফর্মুলা টেস্ট কেস হচ্ছে রেসপন্স টাইম চেকিং, দেন হচ্ছে আমাদের যে ফাংশনটা দিতে হবে ফাংশনের নাম ফাংশন কে, দেন আমাদের অ্যাসারশন এর পার্ট। এটা অ্যারো দিয়ে করতে পারো, তাহলে দুইটাই দেখা হয়ে গেল। আচ্ছা, এটা আমি অ্যারো দিয়েই করি আই থিংক, ভাইয়া যেহেতু বলছেন, থ্যাংক ইউ। অ্যারো দিলাম, অ্যারো ফাংশনটা দিলাম। ওইটার ক্ষেত্রেও আমার ওই পিএম এরই কিছু আমাদের লাইব্রেরির যে ফাংশন গুলো আছে ওগুলাকে কল করে আমাদের এখানে আমাদের এক্সপেকটেশন থাকবে আমরা এত মিলিসেকেন্ডের মাঝে যদি আমাদের এপিআই টা রান হয় ওই ক্ষেত্রে আমরা এটাকে পাস বলবো না হলে ফেল বলবো। যেমন এখন আমাদের যে এপিআই এর যে রেসপন্স টাইম এটা আমরা দেখছি হচ্ছে 1096 মানে মিলিসেকেন্ড। তো মোটামুটি অনেক 10 সেকেন্ডের মতোই লাগছে। তো এখন আমি যদি এটার যে এটার ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা ইউজ হবে এক্সপেক্ট যে ফাংশন, এই ফাংশনটা এখানে আমাদের রেসপন্স টাইম এর জন্য এই ফাংশনটা আমরা ইউজ করি। এটার ক্ষেত্রে আমাদের pm ডট রেসপন্স, প্রথমে আমরা রেসপন্স এর কাছে যাচ্ছি, দেন আমরা বলছি রেসপন্স টাইম, আমরা রেসপন্স টাইম কি হবে এটাকে ক্যাপচার করছি, দেন আমরা এখানে সেট করছি কতর মাঝে আমাদের রেসপন্স টাইমটা আমরা চাচ্ছি বা কতর মাঝে বিলো হলে হবে
বিলো লিস্ট এত যদি হয়, ওই ক্ষেত্রেই আমরা রেসপন্স টাইমটাকে বলবো ফাস্টার রেসপন্স টাইম, না হলে স্লোয়ার রেসপন্স টাইম। দেন আমি রেসপন্স টাইম যেটা সেট করার, এটা আমি করলাম হচ্ছে 500 দিলাম আই থিংক। ওকে, এই অ্যাসারশনে যেই জিনিসটা হবে, আমি যখন এপিআইটাকে হিট করব, ওই ক্ষেত্রে আমাদের যেই রেসপন্স টাইমটা যদি 500 মিলিসেকেন্ডের থেকে বেশি আসে তাহলে ফেল, আর কম আসলে পাস। এখন আমি যেমন হিট দিচ্ছি, দেখেন আমার এখন রেসপন্স টাইমটা কি ছিল, 1642, আর আমি দিয়েছি 500। এই কারণে আমাদের এই অ্যাসারশনটা ফেল হয়েছে। কারণ অনেক সময় আমরা হচ্ছে এপিআই আসলো, আমাদের ডেভেলপার ভাইয়া আমাদের এপিআই দিল। এপিআই চেক করার পর এপিআই আমাদের রেসপন্সটাও চেক করতে হবে কিরকম রেসপন্স সময় নিচ্ছে। এখন ডেভেলপার ভাইয়া উনার পার্সপেক্টিভে আমি এপিআই হিট করছি, এপিআই তো হিট হচ্ছে, বাট আমার রেসপন্সটাও স্লো, যেটার ইমপ্যাক্ট হচ্ছে ফিউচারে আমার এপিআইটাও স্লো থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ওই যে রেসপন্সের অ্যাসারশনটা আমাদের করা উচিত। ম্যানুয়ালি আপনি যখন করতে যাবেন, আপনার বাই ডিফল্ট এই অ্যাসারশনের যে পার্টটা থাকে রেসপন্সের, এটা মিস হতে পারে। এখন আমি যদি আমার এইটাকেই আমি 2500 মিলিসেকেন্ড দেই, ওই ক্ষেত্রে দেখবেন এটা পাস হচ্ছে। আর রেসপন্সটা দেখেন খুব ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, কখন 300, কখনো হচ্ছে 500। যেমন আরেকবার হিট করছি, ওইটার ক্ষেত্রে রেসপন্সের টাইম সার্ভারের সাথে যেভাবে কানেক্টেড আছে, ওই রেসপন্সটা যাওয়ার ওইটার উপরে বেস করে আসছে। ওকে, আচ্ছা, লাস্ট আমি যেই অ্যাসারশনটা দেখাবো, এটা হচ্ছে আসলে সময় স্বল্পতাও আছে, তো আচ্ছা, সময় লাস্ট, স্বল্পতা নিয়ে সমস্যা নাই। যারা আছে তো আলহামদুলিল্লাহ আছে। তোমার জন্য একটু টাফ যে তুমি হ্যাঁ, অফিস শেষ করে আবার বাসায় যেতে হবে। হ্যাঁ, 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 বাট তোমার যদি আরেকটু টাইম নিতে চাও, ইটস ওকে। কারো ব্যস্ততা থাকলে সে লিভ করে পরে রেকর্ডিংটা দেখে নিতে পারবে। রেকর্ডিংটা তো আচ্ছা, আমরা আচ্ছা, পাবলিশ করব। আচ্ছা, আচ্ছা। আমি ভাইয়া হচ্ছে নেক্সট যে পার্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে আমাদের রেসপন্সে যেই ভেরিয়েবল নাম আছে আর ভেরিয়েবল যেই টাইপ গুলা আছে, ওইটারই ভ্যালিডেশনের কিছু কোড করার চেষ্টা করব। তো আমাদের রেসপন্সের যদি ভ্যালিডেশনটা করতে হয়, আমাদের রেসপন্স ভ্যালিডেশন, ওকে। তো আমাদের রেসপন্স ভ্যালিডেশন করার ক্ষেত্রে আমাদের প্রথম প্রি রিকুইজিট বলেন বা আমাদের টেস্ট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোনো একটা ভেরিয়েবলের মাঝে আমাদের রেসপন্সটাকে স্টোর করে রাখতে হবে। ওইটা যদি আমরা করে রাখি, ওই ক্ষেত্রে আমাদের ওই রেসপন্স বডির মাঝে কি কি ভেরিয়েবল নেম আছে, ভেরিয়েবল টাইপ আছে, ওগুলা রেসার্শন করা আমাদের মোটামুটি অনেকখানি ইজি হয়ে যেতে পারে। আমরা যেমন এখন যে জিনিসটা করব, আমরা চেষ্টা করব আমাদের আইডি নামে যে রেসপন্সটা আছে, নেম নামের যে রেসপন্সটা আছে, এই দুইটা রেসপন্স স্ট্রিং এ আছে কিনা ওইটা চেক করা। জাস্ট এটার ভেরিয়েবল টাইপের স্ট্রিং কিনা ওইটাকে চেক করা। তো আমি কিভাবে অ্যাসারশনটা করে ফেলি, আমি একটু ওকে, কপি করছি। ওকে, তুমি কোড লিখতে থাকো। আমি আর এখানে আরেকটু জাস্ট ক্লারিফাই জি, করি যে আমি ঠিক বুঝছি কিনা। যে তার হুম, মানে তুমি এখানে টেস্ট করতে চাচ্ছ যে রেসপন্সের মধ্যে আইডি নামের একটা ফিল্ড আসলো কিনা, এবং হুম, আইডিটা সাপোজ নট নাল কিনা বা নট এমটি কিনা, এরকম হুম, এটা তোমার একটা টেস্ট কেস। কারণ হুম, এটা হয়তো বা তোমার ডেভেলপমেন্টের যেই আহ, মানে বিজনেসের যে রিকোয়ারমেন্ট, সেখানে আইডিটা হুম, থাকতেই হবে এবং হুম, এই রেসপন্সের নেম থাকতেই হবে। সাপোজ এটা একটা ওয়েবিনারের এপিআই, এটার হুম, তো ওয়েবিনারের টাইটেলটা তো অবশ্যই থাকতে হবে। তো তার মানে হুম, টাইটেল যদি কোনো কারণে এপিআই মিস করে, তো সেক্ষেত্রে হুম, আমাকে বলতে হবে যে টেস্টটা ফেল করছে। ওকে, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, তার মানে ওকে, আমি আসলে তো ঠিক বুঝছি। ওকে, আচ্ছা, ওকে, আমি অবজেক্টের নাম দিলাম হচ্ছে বডি ডাটা বা জেসন, জেসন, আচ্ছা, বডি ডাটাও দিতে পারো বা জেসন ডাটা জেসন নামটাই বডি, দিলাম। জেসন ডাটা। আহ, আর এটার জন্য আমাদের ভেরিয়েবল আমরা লেটও ইউজ করতে পারি, এটার বা কনস্টও ইউজ করতে পারি, বারও ইউজ করতে পারি, এটার কোনো ডিপেন্ডেন্সি নাই আমাদের এই ফ্রেমওয়ার্কে। আর এখানে আমাদের ইকুয়াল টু সরি পিএম ডট রেসপন্স। আপনার রেসপন্স ডট জেসন, এটা আমাদের ইউজ করতে হবে। দাঁড়ান একটা মিনিট ভাইয়া, রেসপন্স ডট জেসন।
তার মানে এই যে এপিআই রেসপন্সটা আসলো, এটার যে রেসপন্স বডির অবজেক্টটা, জেসন অবজেক্ট পুরোটাই এটার মধ্যে চলে আসবে তখন, জি, রাইট? এটা হ্যাঁ, এখানে যা আমার ডাটা আছে এই ডাটাটা এটার মধ্যে চলে আসছে। আমিও জাভাস্ক্রিপ্ট আসলে জানি না, এই জন্য আমি তোমার কাছ থেকে শিখতেছি। আমিও ভাইয়া লার্ন করছি আর শিখছি ইনশাল্লাহ। ওকে। ওকে, তারপর এখন হচ্ছে ভাইয়া যেরকম বলেছে আমরা ওই কেসটাকে অটোমেট করার চেষ্টা করব। আমাদের আইডি নামে কোনো প্রপার্টি আছে কিনা এটা চেক করার চেষ্টা করব। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে pf ডট এক্সপেক্ট, দেন হচ্ছে আমরা আসলে আমাদের বডি যেটা ডাটাটা স্টোর করেছি যে ভেরিয়েবলের মাঝে, ওই ভেরিয়েবলের নামটা দিয়ে দিব, কারণ এখানে আমাদের ডাটাটা আছে। এইখানে আমাদের চাই ফ্রেমওয়ার্কে দুইটা ফাংশন ইউজ হবে, টু অ্যাপ। দেখেন চাই ফ্রেমওয়ার্কের ভালো জিনিসটা কি, আমরা ইজি টু আন্ডারস্ট্যান্ড ফ্রেমওয়ার্ক, আমরা চাইলেই বুঝতে পারি আসলে কি আমাদের বোঝাতে চাচ্ছে। হ্যাভ প্রপার্টি, দেন আমাদের প্রপার্টির যে নাম ওই নামটা আমরা দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের আমি কিভাবে চিন্তা করতেছিলাম, আমি তো ডেভেলপার দিক থেকে হ্যাঁ এখন মনে হয় এরকম করবে যে জেসন বডি হ্যাঁ ডাটাটা নিবে, এটাকে আবার ডট দিয়ে অ্যাক্সেস করবে কোন একটা প্রপার্টি, আবার হয়তো বা একটু টাইপ কাস্টিং করবে। বাট হুম এই যে তোমার ফ্রেমওয়ার্কটা, এটা আসলে অনেক কাজটাই সহজ করে দিছে, যে আমি হ্যাঁ ভাই পুরো আপনি অবজেক্টে যেটা, আমি খুলে বের একটু হচ্ছে। একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বলছেন সেটাও করা হ্যাঁ, যায় ভাইয়া। জি, এটাও করা হ্যাঁ, যায় ওইটা তো ভাইয়া। করা যাবে, ওইটা তো একদম র হ্যাঁ, ফাংশনালিটি। ওইটা তো ওইটা যেমন আমরা চাইলে জাভাস্ক্রিপ্ট করতে দিয়ে পারি। আমি যে কোনো কিছুই করতে পারবো। বাট জি এখানে এটা আর কি একটু মানে বেটার একটা অপশন, যে আমাকে আসলে অত ভেঙে চুরে পুরো জিনিসটা করা লাগলো না। আমি খুব হুম ইজিলি এইখানে এই ফ্রেমওয়ার্কের সুবিধাটা আমি এখান থেকে নিতে পারলাম, যে আমার প্রপার্টি আছে কিনা এটার একদম বিল্ট ইন মেথডই আছে। তো হুম এই জিনিসটা ভালো। মানে এই জন্যই তো ওকে, আমরা আসলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করি, যে আমাদের কাজগুলিকে অনেকখানি কাজ অলরেডি সে করে রাখছে, মানে আমরা একটু রিউজ করতে পারি। আচ্ছা। লাস্ট যেই আমি অ্যাসারশনটা করব, এটা হচ্ছে যেমন আপনি যেটা আমাদের প্রথম অ্যাসারশনটা কি ছিল, আমাদের রেসপন্স বডিতে আইডি নামে কোনো প্রপার্টি আছে কিনা এটা চেক করা। এটার সাথে হচ্ছে আমরা প্যারালাল ভাইয়া যেটা বলেছেন নট নাল এইসব ফাংশনও আমরা হুম। চাইলে অ্যাড করতে পারি। ওইটা আপনার যখন ওকে, বিস্তারিত আপনারা করতে থাকবেন তখন আরো ইজি হবে। এখানে ডট ওকে, দিলেই তো অনেক কিছু চলে আসবে, যে হ্যাঁ, এখানে ডট কি কি দিলেই চলে ফাংশন আসে। আছে। জি, জি, জি। যেমন আরেকটা আমি চেষ্টা করব, যেটা লাস্ট যে অ্যাসারশনটা করব, এটা আমি চেষ্টা করব আমাদের যে নেম ইকুয়াল টু যে আমি ওয়েবিনার অ্যাপল ম্যাক প্রো 16 দিয়েছি, ম্যাকবুক প্রো 16 ওইটাই ডাটা স্টোর হচ্ছে কিনা ওইটার ম্যাচ করার চেষ্টা করব। এটার ক্ষেত্রেও সেম হ্যাঁ, ভাইয়া। কারণ আমি তো রিকোয়েস্টে আমি এই হুম নামটা দিছি, তার মানে রেসপন্সে হুম আমার এটাই আসতে হবে। এখানে জি মানে একটা স্পেস এদিক ওদিক হইলেও তার মানে এখানে ভুল আছে। হ্যাঁ, ওইটাই। আমরা দুইটা ফাংশনই ইউজ করতে পারি। আমরা প্রপার্টি ফাংশনের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে আপনার ইকুয়াল ফাংশনটাও ইউজ করতে পারি, মানে একদম ইকুয়াল ফিল্ডটা আমি এখানে প্রপার্টিটা দিয়ে করব, তাহলে একটা প্রপার্টি আর একটা ইকুয়াল দিয়ে করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আমাদের সরি এক্সপেক্ট। একইভাবে আমাদের যে জেসনের যে ডাটাটা আছে ওই ডাটাটা নিতে হবে, জেসন বডি ডাটা টু অ্যাপ প্রপার্টি। ওকে, এখানে আমরা চাইলে একসাথে সরি আমি কমাটা দিয়ে দিচ্ছি, এখানে চাইলে সুবিধাটা হচ্ছে সরি ফাংশন প্রপার্টি, এখানে আমরা চাইলে স্ট্রিং মানে আমাদের ডাটা টাইপও দিতে পারি, কোন মেসেজটা আমরা ভেরিফাই করতে পারি ওইটার মেসেজটাও আমরা পাশাপাশি হচ্ছে ওই ভেরিয়েবলে সেট করে ফেলতে পারি। যেমন আমাদের হচ্ছে এখানে প্রথম হচ্ছে কি নেই। আচ্ছা, আমরা কি ডেটা টাইপও চেক করতে পারবো? কারণ অনেক সময় আমরা একটা ঝামেলা হ্যাঁ ফেস করি, যে সাপোজ আমি একটা ফিল্ড এক্সপেক্ট করতেছি জি ইন্টিজারে হুম 1 2 3 4 এরকম, কিন্তু এপিআই থেকে হুম মাঝে মাঝে আমাকে দিচ্ছে হচ্ছে স্ট্রিং আকারে, যে টু এর দুই পাশে ডাবল কোটেশন। তো এই হুম জিনিসটাকে কি আমি অ্যাসারশন দিয়ে আগে থেকেই এটাকে ফ্ল্যাগ করতে রেজ পারবো। করে দিতে? ওকে, এটা নাইস। জাস্ট এটা এটার আমার একটা জন্য জাস্ট ভালো জিনিস নরমাল হইলো। নরমাল জিনিস। এখানে আমরা যদি বলি দ্যাট, ভাইয়া এই ফ্রেমওয়ার্কটা অনেক হেল্পফুল, দ্যাট ইজ এ, আমি জানি এটা স্ট্রিং, তো এই ক্ষেত্রে আমি দ্যাট ইজ এ স্ট্রিং। স্ট্রিং দ্বীপ বলে দিব, শেষ। ওয়াও। এরকম আসলে অনেকগুলাই আছে। এখন যদি আমি কোডটাকে রান করি, সে কিন্তু আমার আই থিংক আইডি, আচ্ছা দাঁড়ান, একটা minute।
এই যে কোটেশন হ্যাঁ, কমাটা। হ্যাঁ, এখন দেখেন হচ্ছে আমার ওই যে সরি এটার আমি হইতেছে রেসপন্স বডি ভ্যালিডেশন হুম। বডি চেক। এখন হচ্ছে আমি যা যা চেয়েছি সবগুলাই কিন্তু আমার পাস করেছে। এখন আমি এখানে স্ট্রিং এর জায়গায় অবজেক্ট দিলাম, অবজেক্ট দিলাম, ওই ক্ষেত্রে আমি দেখি আমার কিন্তু ফেল হচ্ছে। দ্যাটস মিন আপনি যেটা বলছেন ওই স্ট্রিং এর জায়গায় অন্য কিছু আসছে, ওই ক্ষেত্রে ওইটা ভ্যালিডেট হবে কি হবে না। যেমন আমি আরো সুবিধা হচ্ছে আমি ওয়েবিনারের যেটা অবজেক্টটা দিয়েছিলাম ওই অবজেক্টের নামটাই আমি চেঞ্জ কেটে সেকশনটা একটু এডিট করে ফেললাম। ধরো দেন ডব্লিউ ছোট হাতের জায়গায় বড় হাতের দিলা তাইলেই তো। দিলাম, দেখেন হুম। ডাব্লিউ ওই ক্ষেত্রে হচ্ছে। তো আমরা আসলে এভাবে চাইলে অনেক ধরনের অ্যাসারশনটাই করতে পারি। আচ্ছা, এই যে আমি রিকোয়েস্ট বডিতে একটা জিনিস দিয়ে আমি হিট করছি। হুম যে নামটা ছিল, ওই নামটা তো আমি আসলে ওইখানেও দিলাম, এইখানেও দিলাম। এটা তো কপি পেস্ট হুম করলাম। এটাকে কি হুম এমন কোনো সুযোগ আছে যে কোনো একটা জায়গায় আমি এইটাকে কাইন্ড অফ গ্লোবাল একটা ভ্যারিয়েবল এর মতন সেইখানে আমি নেমটাকে রাখলাম। হুম ওই নেমটাকে আমি হচ্ছে এই টেস্ট স্ক্রিপ্টের ভিতর থেকে পয়েন্ট করলাম। কারণ আমার তো বিভিন্ন টেস্ট স্ট্রিং চেঞ্জ করে আমার টেস্ট করতে হবে। এখন ২ জায়গায় চেঞ্জ করে টেস্ট করা তো এটা আমার জন্য টাফ। ভাইয়া পোস্টম্যানের এই ফিচারটাও আছে। আমি সময় স্বল্পতার কারণে আসলে দেখাতে পারছি না। এটা আমরা আচ্ছা, প্রি রিকোয়েস্ট এ চাইলে এড করে দিতে পারি আমরা। ওকে। যেটা মেজর জিনিস থাকে আপনি যে বলছেন বা আমাদের এনভায়রনমেন্ট এও আমরা সেট করতে পারি। ওকে, তাহলে এনভায়রনমেন্ট এর জাস্ট খালি ওইখানে একটু ক্লিক করে দেখায় দাও। যারা জি। পরে দেখবেন তারা যেন হুম। খুব সহজে মানে পরে Google সার্চ করে নিতে পারেন। হ্যাঁ, এখানে ভ্যারিয়েবল। আমরা চাইলে তার মানে এখানে এইখানে আমি এনভায়রনমেন্টটা হ্যাঁ, এনভায়রনমেন্ট এ তাহলে ওইখানে বোধহয় আমি হচ্ছে জাস্ট একটা নেম এড করে দিব। জি। নেম এর মধ্যে আমি আমার ওয়েবিনারের টাইটেলটা আমি এড করব এবং এই হুম, নেমটাকেই আমি রিকোয়েস্ট বডি থেকেও পয়েন্ট করব এবং আমার যে স্ক্রিপ্ট সেখান থেকেও পয়েন্ট করব। জি, তখন হবে হচ্ছে যে আমি এক জায়গায় আমার টেস্ট স্ট্রিং চেঞ্জ করে যখন টেস্ট করব ২ জায়গায় ওই সেম আ স্ট্রিংটাকেই সে পয়েন্ট করবে। জি, ওকে। আর এইটাকে হচ্ছে বলে দিতে হবে প্রি রিকোয়েস্ট এর মধ্যে যে আমি যখন জি। রিকোয়েস্ট বডির ভিতরে রিকোয়েস্ট বডিতে যদি একটু যাও, হুম, বডি বডি। জি, বডি বডিতে আছে। রিকোয়েস্ট বডি এটা তো রেসপন্স বডি। হ্যাঁ, এইখানে যেমন নেম হিসেবে আমি একটা স্ট্রিং লিখে দিছি। তখন হুম, আমি এখানে নেম হিসেবে স্ট্রিং না লিখে দিয়ে ওই গ্লোবাল যেই ভ্যারিয়েবলটা আমি রেখে আসছি সেটাই এখানে হচ্ছে সেট হবে। এরকমই কিছু জি। নাকি? ওকে। ওকে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এইটাই মোটামুটি আসলে কি আমরা যদি assertion এর কথা বলি আমরা আরো ভ্যালিডেশন করতে পারি অবজেক্ট বাই অবজেক্ট কোনটা নাল কিনা প্রাইস ভ্যালু সবকিছুই। এটা আসলে চাই ফ্রেমওয়ার্কেই মোটামুটি আছে। তো এই জিনিসটা মানে এই assertion এর পার্টটা আসলে দেখানোর মেইন কারণটাই হচ্ছে আমরা যখন এটা ম্যানুয়ালি টেস্ট করব, আমাদের এমন হতে পারে অনেক কিছু আমি মিস হয়ে যেতে পারে। তো এই কারণেই আমি এতটুকু assertion টাই দেখাবো। আমি আর এটাকে আগাচ্ছি না। আ হুম, হুম। ওকে। এখন যদি কারো কোনো কোয়েরি থাকে I think আ করে ফেলতে পারেন। আমরাও কোয়েরিতে আনসার গুলা দেওয়ার চেষ্টা করব। এখানে যেই কোয়েরি গুলি আ চ্যাটে আসছে সেগুলি মনে হয় অলরেডি আনসার হয়ে গেছে। আমি হুম। যতটুকু দেখতেছি। এরপরেও যদি কারো কেউ আনমিউট করে বলতে চান, হ্যান্ড রেইজ করতে পারেন। আমরা হয়তোবা ১ জন ২ জনের প্রশ্ন নিতে পারি। আ ওকে, আরশাদ আহমেদ। আমরা হচ্ছে আপনাকে মাইকটা এলো করে দিচ্ছি। আপনি একটু আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। বর্তমানে ঢাকা সিটি কলেজে 3rd ইয়ারে পড়াশোনা করতেছি আচ্ছা। এবং আ বর্তমানে কোডেন কোয়ালিটি নামে একটা কোম্পানিতেও সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেছি। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আম ভাইয়া যখন স্ট্যাটাস কোড নিয়ে কথা বলতেছিলেন, তো আমি কি এই স্ট্যাটাস কোডটা কন্ডিশনালি চেক করতে পারবো কিনা? বলতে গেলে যে লগইন প্লাস সাইন আপ এর সময় আ দেখা যেতে পারে যে আমি আমার কোড সাপোজ 201 স্যার। 201 আসতে পারে বা আমার দেখা যাচ্ছে যে আমি প্যারামিটার পাঠাচ্ছি ইমেইল আর পাসওয়ার্ড। তো তখন ২০০ র জায়গায় বা রেজিস্টারের সময় হুম।
ইমেইল আমার ম্যাচ না করলে তখন আমার কোড 400 আসার কথা। হুম। তো তখন যদি ব্যাকএন্ড থেকে 400 না আসে, এইটা কি আমি চেক করতে পারি কিনা কন্ডিশনালি? আহ, আমি কি আমার শাহেদ প্রশ্নটা ভাই, কি বুঝতে পারলাম? হ্যাঁ, আমি বোধহয় বুঝতে হ্যাঁ পারছি হামিদ। যে আমি কোনো একটা রেসপন্স কোড পাইলাম, মানে আমি সাপোজ এটা তুমি অলরেডি বোধহয় বলে ফেলছো যে আমি আসলে বলে ভুল ফেলছে। ভুল লগ ইন পাসওয়ার্ড দিছি, আমার আসলে এইখানে 401 বা 403 এরকম কিছু একটা আসার কথা। তো সেটা আসতেছে কিনা এরকমই কি ছিল আরশাদ আমার প্রশ্নটা? জি ভাই। ওকে। জি ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ। আমি বলি এখানে। আচ্ছা, আমরা যখন মানে এপিআই অটোমেশন করি, এপিআই অটোমেশনের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মেনটেন করতে হয়। সেটা হচ্ছে যে মানে আমরা তো একটা প্রথমে মেনটেন করি যে সাকসেস সিনারিও। হ্যাঁ, সো সাকসেস সিনারিওতে কি কি থাকে, যে আমি কোন 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 ইয়াতে গেলে যে ডেটা দিলে যেটা হলো সাকসেস পাবো। হ্যাঁ, সো সাকসেস সিনারিওতে আমরা অলওয়েজ যেটা মেনটেন করার ট্রাই করি যে অলওয়েজ হচ্ছে যে আমি মানে একদম ভ্যালিড ডাটা দিয়ে, ভ্যালিড ইনফরমেশন দিয়ে যে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করলে যে ডাটা দিবে বা যে রেসপন্স দিবে সেটা ক্রিয়েট করা। এর পরবর্তীতে আমরা আরো যে এপিআই কল করি, এপিআই কল করার ক্ষেত্রে সেগুলোতে কি করি, সেগুলোতে মেনটেন করি হচ্ছে যে আসলে নেগেটিভ সিনারিও গুলা। মানে নেগেটিভ সিনারিও গুলো এরকম যে সাপোজ আমি হচ্ছে যে একটা ইউজার নেম মানে লগ ইন করবো, ইউজার নেম পাসওয়ার্ড দিছি, সো আমি একটা ইনভ্যালিড পাসওয়ার্ড দিয়ে রাখছি। সো ইনভ্যালিড পাসওয়ার্ড দিলে আমার এক্সপেকটেশনটা কি হবে, লাইক ইনভ্যালিড পাসওয়ার্ড দিলে আমার এক্সপেকটেশন হবে যে আমাকে টোকেন দিবে না বা আমাকে হচ্ছে যে লগ ইন করাবে না। সো সেটার জন্য আমার একটা স্ট্যাটাস কোড আসবে বা সেটার জন্য আমার একটা আলাদা একটা রেসপন্স আসবে। সো সেইটাকেও আমরা আলাদা করে আবার হচ্ছে মানে অ্যাসারশনে অ্যাড করতে পারি যে আমি এখন নেগেটিভ সিনারিও, আমি জানি নেগেটিভ সিনারিও আমি করতেছি, নেগেটিভ সিনারিওর মধ্যেও আমার এখানে একটা পজিটিভ কেস আছে, যেটা হচ্ছে যে আমার এখান থেকে যে ডাটাটা আমি এক্সপেক্ট করতেছি সেই ডাটাটাই আমার আসতেছে কিনা সেটা একটা টেস্ট করা আর কি। সো এটা প্রতিটার ক্ষেত্রেই আপনি এভাবে আলাদা আলাদা করে আপনার নেগেটিভ যে সিনারিও গুলো আছে, এটা শুধুমাত্র নট অনলি জাস্ট লগ ইনের জন্য, আদার যে যে সিনারি আছে ভাই যে বললেন 400 বা 401 403, যে আপনার যে যে কেস গুলাতে এইটা হওয়ার পসিবিলিটি আছে সেই কেস গুলো আপনি হচ্ছে অ্যাড করে ওইটার জন্য আপনি অ্যাসারশনটা লিখবেন আর কি। ভাই এটার পরে আরেকটা প্রশ্ন আসলো মাথায় যে সাপোজ এরকম তো অনেক সময় থাকে যে আমার যদি স্ট্যাটাস কোড 404 হয়, তাহলে আমি রেসপন্সে এই একটা ফরম্যাট আমি এক্সপেক্ট করি, যে ফরম্যাটের মধ্যে হয়তোবা ও আমাকে 404 এর জন্য একটা ল্যান্ডিং পেজের ইউআরএল দিয়ে দিবে এবং ওই ইউআরএলটা থাকতে হবে। যে হুম। ঠিক আছে 404 পাইছো, এটা ঠিক আছে, যে তোমার ইউআরএলটা পাওয়া যায় না কিন্তু ল্যান্ডিং ইউআরএল দিতে হবে। এখন এরকম কি কন্ডিশন বসানো যাবে যে আমি 404 পাইলে যেন অবজেক্টের ভিতরে ঢুকে সে ওই ইউআরএলটা চেক করে? এটাও হ্যাঁ ভাই, সম্ভব? মানে এটা অ্যাকচুয়ালি মানে মানে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত ধরনের কন্ডিশন আছে অলমোস্ট সব কন্ডিশন এখানে ইউজ করা যায়, ইফ এলস যা যা আছে সব কন্ডিশন ইউজ করা যায় ডিপেন্ডিং অন দ্য এপিআই। সো এটা নিয়ে আসলে মানে আপনার যে কন্ডিশনই থাকুক বা স্ট্যাটাস কোড দিয়ে যদি আপনি কন্ডিশন করতে চান সেই কন্ডিশনও করতে পারবেন, বা আপনি কোনো একটা পার্টিকুলার ফিল্ডের ভ্যালু ধরেও যদি কন্ডিশন করতে চান, যদি আমি এই ফিল্ডের ভ্যালু যদি আইডি, সরি সাপোজ যদি আইডি ইকুয়াল টু 1 পাই তাহলে নেম হবে হচ্ছে হামিদ, বা আইডি ইকুয়াল টু 2 পাইলে নেম হবে হচ্ছে আব্দুল্লাহ আল হাসান। সো এটা আপনার এই যে কোনো ধরনের কন্ডিশন আপনি আসলে এটা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ওকে, গ্রেট। তো আশা করি আরশাদ আপনার অ্যান্সার পেয়েছেন। রিয়াজুল ইসলাম ভাই নামের একজন আসলে আমরা শেষ করতে চাচ্ছিলাম, তারপর অনেকেরই যেহেতু আচ্ছা, একটা আগ্রহ একটা আছে। কোশ্চেন আসছে জি হচ্ছে ইয়াতে চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে। জি জি। আহ, আচ্ছা, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে ইজ স্ক্রিপ্টস আর রিউজেবল অ্যামং সেম টাইপ অফ রিকোয়েস্ট, হোয়াট অ্যাবাউট অথেন্টিকেশন? আচ্ছা, প্রশ্নটা করেছেন আব্দুল আহাদ ভাই। আচ্ছা, স্ক্রিপ্ট হচ্ছে আপনি রিউজ করতে পারেন যদি আপনার সেম টাইপ অফ রিকোয়েস্ট হয়, তাহলে আসলে আপনার ওই যে আমরা প্রতিটা এপিআই তে যে ওখানের মধ্যে আপনার যে টেস্ট সাইটটা আছে বা টেস্টের যে সেকশনটা আছে ওই সেকশনে যে আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। মানে সেম জিনিস যদি আপনার সেম টাইপ অফ রিকোয়েস্ট হয় বা সেম টাইপ অফ জিনিস হয় তাহলে আসলে এটা করতে পারবেন। এখন আমি যতটুকু বুঝতে পেরেছি হয়তো এইটা বা ওইখানে যদি আপনার কোশ্চেনটা অন্য কোনোটা হয়, আপনি আরেকটা কোশ্চেন করেছেন হোয়াট অ্যাবাউট অথেন্টিকেশন। মানে অথেন্টিকেশন বলতে আসলে কোনটা বুঝাচ্ছেন এটা আসলে আমার সাথে ক্লিয়ার না। যদি আপনি থেকে থাকেন আব্দুল আহাদ ভাই, তাহলে আসলে একটু বলতে পারেন যে আসলে অথেন্টিকেশন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন। মানে এটা হয়তো উনি বোঝা যাচ্ছেন যেমন অথেন্টিকেশন টাইপের জিনিস তো আসলে বিভিন্ন সব প্রজেক্টে অলমোস্ট সেম কাছাকাছি, তো আমি আসলে স্ক্রিপ্টেড ইউজ করতে পারি কিনা।
বা হইতে পারে যে আবার এটাও হইতে পারে যে আমার 10টা এপিআই আছে, 10টা এপিআই এর মধ্যে 7টা এপিআই কে আমার হচ্ছে অথরাইজড ইউজার হইতে হবে। তো তাদের জন্য তো আমার আসলে সে অথেন্টিকেট কিনা এটা চেক করতে হবে। তো এইটার কোডটা কি হ্যাঁ, ইউজেবল কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওই যে হামিদ একটা প্রথমে বলছে যে আমরা হচ্ছে প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট ইউজ করতে পারি, যে আমার সাথে কোনো ডিপেন্ডেন্সি যদি থাকে কোনো এপিআই এর উপর। সো এপিআই এর উপর যখনই আপনার কোনো ডিপেন্ডেন্সি থাকে তখন হচ্ছে আমরা প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট ইউজ করে ওই এপিআই থেকে ডেটা নিয়ে এসে তারপর হচ্ছে আমরা ওই সেকেন্ড এপিআই তে ইউজ করতে পারি। সো এখানে অথেন্টিকেশনের ক্ষেত্রেও সেম, যে আপনার যদি লগ ইন এপিআই এর মধ্যে থেকে টোকেন নিয়ে থাকেন, সেই টোকেনটা আপনি হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেট করতে পারেন। সেই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেট করে আপনি হচ্ছে ওই এপিআই থেকে অন্যান্য এপিআই তে ডাটা মানে এটা ইউজ করতে পারেন আর কি, অথেন্টিকেশনটা ইউজ করতে পারেন। যে আর যদি আপনার মানে ওই লগ ইন এপিআই এর অথেন্টিকেশনটা আপনার সব বাকি এপিআই গুলোতে ইউজ হয়, তাহলে আসলে আপনি এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা আসলে খুবই কমন একটা সিনারিও যে আমরা হুম, লগ ইন হুম, করার পরে দেখা গেল যে টোকেনটাকে নিয়ে আমার আসলে সব এপিআই তে, এখন সব এপিআই তে তো আমি আসলে টোকেনটা ম্যানুয়ালি কপি পেস্ট করব না। তো এই জন্য আমার লগ ইন না, এপিআই এর মধ্যে পোস্ট স্ক্রিপ্ট লেখা থাকবে যে আমি টোকেনটাকে যেন আমি ভ্যারিয়েবলে সেট করে দিতে পারি, যে ভ্যারিয়েবল সেট ভ্যারিয়েবলটা যে করতে আমি পারেন। পপ আপে দেখাইলো। তো ওইটা হুম, প্রোগ্রামেটিক্যালি সেট করে দেয়া এবং বাকি সব এপিআই ওই ভ্যারিয়েবলটাকে প্রি স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে পয়েন্ট করবে। হ্যাঁ। আচ্ছা, ওকে, আরেকটা জি ভাই। কোশ্চেন আসছে ভাইয়া। How can we use dynamic input? For example, while automation, I will try with 10 different input for one single endpoint. হ্যাঁ, এটাও অ্যাকচুয়ালি করা যাবে। আপনার হচ্ছে যে ফাইল যেটা আছে, পোস্টম্যানে দেখবেন যে ফাইল আপলোড করা যায়। ঠিক আছে? পোস্টম্যানে আপনি যখন অটোমেশন রান করতে যাবেন, আপনাকে হচ্ছে অটোমেশন রান করতে গেলে আপনি দেখবেন আপনার এখানে অপশন আছে ফাইল আপলোড করার। সো আপনি ওই ফাইলের মধ্যে যেভাবে হচ্ছে ওই একটা সিএসভি আপলোড করা যায়, সিএসভি এর মধ্যে আপনি যেভাবে হচ্ছে ডাটা টাইপ দিবেন, সেম ডাটা টাইপটা আপনার হচ্ছে আপনার যে এপিআই এন্ডপয়েন্ট আছে সেই এন্ডপয়েন্টের ডাটা টাইপের সাথে একটা ম্যাচ করতে হবে। তো আপনি যখন এটা ম্যাচ করবেন, ম্যাচ করে সেম ডাটা টাইপের সেম ডেটা, সরি ডেটা টাইপ না, ভ্যারিয়েবল নেম আর কি, সেম ভ্যারিয়েবল নেম আর কি আপনি যখন ইউজ করবেন, সেম ভ্যারিয়েবল নেম ইউজ করলে আপনি আসলে এটা ফাইল আপলোড করে আর কি করতে পারবেন, যে ডাইনামিক ইনপুটটা আর কি এখানে ইউজ করতে পারবেন। তখন আপনার আসলে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে না, আপনি জাস্ট ফাইল আপলোড করবেন, এপিআই কল করবেন, বাকিটা হচ্ছে যে ফাইল থেকে ডাটা রিড করে নিবে পোস্টম্যানে। তার মানে ওই সিএসভির ভিতরেই কি আমার ইনপুট এবং আউটপুট দুইটাই থাকবে, যে আমি কি ইনপুটের জন্য কি আউটপুট এক্সপেক্ট করি এরকম? সিএসবির ভিতরে ভাই আপনার ইনপুটটা থাকবে, আউটপুটটা আপনি হচ্ছে পোস্টম্যানের ইউআই তে দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি এখান থেকে আসলে একটা হিন্টস পাওয়া যাবে যে আসলে কি কি করা যায়। করা যায় তো আসলে অনেক কিছু। তো আমরা এখান হ্যাঁ, থেকে একটা হিন্টস পেলাম যে আসলে কি কি করা যায়। তো আর কার কি কোনো প্রশ্ন আছে? আহ, একজন ভাই হাত তুলছিলেন মনে হয়। তিনি আবার ওই ইয়েতে চ্যাটে প্রশ্ন করছেন। তো আচ্ছা, মোটামুটি বোধহয় সবার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। তো সবাইকে আসলে ধন্যবাদ আমাদের ওয়েবিনারটা অংশ নেয়ার জন্য, এবং আপনাদের অংশগ্রহণের ফলেই আমাদের এটা সাকসেস হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ কিউএ অটোমেশন নিয়ে এবং আরো ফার্দার কিউএ এর ক্যারিয়ার গ্রোথ এর জন্য পরবর্তীতে আসলে স্টেপ কি কি হইতে পারে, কিউএ লিডারশিপ নিয়ে কাজ করা, আ যে একজন কিউএ কিভাবে পরবর্তী স্টেপে লিডার হিসেবে টিম লিড করতে পারেন, এরকম জায়গাগুলিতে। তারপরে হতে পারে যে এআই টুলস ইউজ করে কিভাবে কিউএ অটোমেশনকে বা কিউএ টেস্টিং এর ক্ষেত্রে টেস্ট কেস জেনারেট করা থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিভাবে নিজেদেরকে আরো বেশি বুস্ট আপ করা যায়। এরকম বেশ কিছু টপিক নিয়ে আমাদের কাজ করার প্ল্যান আছে, এবং তার মধ্যে কিছু হবে হয়তোবা অনলাইনে, কিছু হবে অন সাইটে। তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আমাদের মেগামাইটস লার্নিং এর ফেসবুক পেজের মাধ্যমে, এবং লিঙ্কডইন এর পেজের মাধ্যমে আমরা আমাদের এই পোস্ট গুলি শেয়ার করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ওয়েবিনার অথবা অন-সাইট প্রোগ্রামে। সবাইকে ধন্যবাদ। শাহরিয়ার ভাই, হামিদ, আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।